নীলার কথা শুনে জামিল ভ্রু কুঁচকে তাকায়। অনিক যার নাম বলল সে হলো এই উপজেলাতে কয়েকটা ধনীদের ভেতরে একজন। অনিক তার বাড়িতেই কেন লুট করতে চায়? জামিল বলে, ওকে তুই চিনিস? হ্যাঁ, আমি ওর বাড়িতে লুট করতে চাই। পারবি তো? আমাকে পারতেই হবে। আমি না পারলে কখনো চেহারা দেখাবো না। অনেক কনফিডেন্স দেখছি। ওস্তাদ, আমি মুম্বাই স্টার গ্যাংকে এমন জায়গাতে নিয়ে যাব সবাই ভয়ে আতঙ্কে উঠবে এই নামটা শুনলে। আমি হারাতে নয়, কেড়ে নিতে এসেছি। রাকিব, ওরে অস্ত্র চালানো শিখিয়েছিস তো? ওস্তাদ, ও নিজে থেকেই করেছে সব। ধরা পড়লে কখনো কারোর নাম বলবি না। ধরা আমি করবো না ওস্তাদ। অনিকের কথা শুনে জামিল মনে মনে বলে, শালা তো বহুত হারামি রে, এ হবে ভবিষ্যৎ মবস্টারের লিডার। এই তোরা রেডি হয়নি? সব অস্ত্র ঠিকঠাকভাবে আছে কিনা চেক করে নে। আজকে অনেক বছর পর আবার ডাকাতি হবে। মবস্টার আসতে চলেছে। রাতুলের ঘুম ভেঙে যায়। সিম্মি তার বুকের উপরে শুয়ে আছে। রাতুলের ঘুম ভাঙতেই শুনতে পায় কোরআনের ধ্বনি। রাতুল ঘুরে তাকায়। সামিয়া নামাজ শেষ করে জায়নামাজের উপরে বসে কোরআন শরীফ পড়ছে। রাতুল উঠল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। সারা রাতে একবারও সামিয়াটাকে টাচ করেনি রাতুল। সামিয়া অনেকবার রাতুলের কাছে আসতে চেয়েছিল, কিন্তু রাতুল যেন বিরক্ত বোধ করে। তাই সামিয়া চুপচাপ ঘুমিয়ে পড়ে। রাতুল হলো একজন খারাপ লোক। তার কপালে এত ভালো বউ জুটেছে, অথচ রাতুল তাকে মূল্য দেয় না, কারণ রাতুলের মাইন্ড অন্যদিকে সবসময় থাকে। সামিয়া উঠে খাবার রেডি করে টেবিলে রাখে। তার শ্বশুর খেয়ে প্রশংসা করে। রাতুল যে এসেছে তিনি জানেও না। তিনি তার কাজে চলে যায়। রাতুল আসে রেডি হয়ে। সামিয়া ডাক দেয়, কোথায় যাচ্ছ? ক্লাবে। খাবার খেয়ে যাও। লাগবে না। কেন লাগবে না? তোমার জন্য তোমার পছন্দের খাবার রেঁধেছি, আসো। বলছি না লাগবে না। আর আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, শিমু অনেক সুস্থ। খেয়ে যাও। ধুর, তোকে না বলেছি জোর করবি না আমাকে। তোর রান্না তুই খা। কি হয়েছে? এমন করছো কেন? ধুর, সামনে থেকে সর। আজকে তুমি যাবা না, বাসায় থাকবা? আমাকে কত ইগনোর করবা তুমি। আরে আমার কাজ আছে, যেতে হবে। বলেছি না যাবা না। সামিয়া রাতুলের হাত ধরে। রাতুল রেগে যায়। সামিয়াকে সরিয়ে দিতে গিয়েও সামিয়া সরে না। রাতুল আর রাগ কন্ট্রোল করতে পারে না। সামিয়াকে একটা চর বসিয়ে দেয়, তারপর ধাক্কা দেয় টেবিলের দিকে। সামিয়া টেবিলে খাবারের উপরে এসে পড়ে। যার জন্য ভোর থেকে পছন্দের রান্না করলো সে তো খেলোই না, বরং সেই খাবারগুলোর উপরে তাকে ফেলেই চলে গেল। সামিয়া সোফাতে বসে কাঁদতে থাকে। মাহিম অনেক আগেই উঠেছে। বেশ রাত করে মাহিম বাড়িতে এসেছিল। এক্সট্রা চাবি দিয়ে ভেতরে আসে। মিমি ঘুমিয়েছিল। মাহিম ডাকেনি। সকালে মাহিম যখন ওঠে তখনও মিমি ঘুমাচ্ছিল। মাহিম ডাক দেয় কয়েকবার, মিমি ওঠে না। মাহিম জোরে টান দিয়ে উঠিয়ে দেয় মিমিকে। মিমি কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে চড় পড়ল ওর গালে। মিমি ভ্যাবাচাকা খেয়ে যায়, চোখ বড় বড় করে সামনে তাকিয়ে থাকে। মাহিম বলে, হারামির বাচ্চা, বিয়ের পর তোরে এত বেলা অবধি ঘুমানোর অভ্যাস করতে কে বলেছে রে? তুই উঠবি সকাল সকাল আমার জন্য নাস্তা রেডি করবি, আমি সেটা খেয়ে বাইরে যাব, আর তুই কিনা আমার পরে ঘুম থেকে উঠিস। আবার আমাকেই তোকে উঠাতে হলো কেন? রাতে কখন এসেছিলাম, কিভাবে এসেছিলাম, কতবার কলিং বেল বাজিয়েছিলাম সেসব জানিস? মিমি চমকে যায়, দ্রুত বিছানা থেকে ওঠে। মাহিম আরও একটা চড় দেয়। মিমি জোরে কেঁদে ওঠে। মাহিম মিমির চুল ধরে বলে, কেমন বউ চেয়েছিলাম আমি, আর এটা কেমন জুটলো কপালে? মা বাবা গ্রামের মেয়ে বিয়ে করালো, আর সেটা কিনা এমন জঘন্য কাজের। ওই শোন, সংসার করলে মন দিয়ে করবি, বেশি যদি উল্টাপাল্টা দেখছি তো আরেকটা তো সতীন এনে দেবো, বুঝেছিস? মাহিম মিমিকে ছেড়ে দেয়। মিমি কোনো কথা বলে না ভয়ে, কারণ মাহিম কথায় কথায় মিমির গায়ে হাত তোলে। মিমি কি করবে বুঝতে পারছে না। এমন ছেলের সাথে কেন তার বাবা বিয়ে দিল? নিলয়ের কথা হঠাৎ করেই মনে পড়ে ওর। নিলয়ের ছেলেটার চোখে ওর প্রতি ভালোবাসা দেখেছিল। এখন মিমি বেশ ভালোভাবেই বুঝতে পারছে যোগ্যতা দিয়ে সব হয় না, ভালোবাসাও পাওয়া যায় না। নিলয়ের জন্য মিমির মনটা কেমন টুকরে কেঁদে উঠতে লাগলো। নিলয়রা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেছে। ওরা হ্যাকারের সাহায্যে একটা
অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, যার নাম দিয়েছে গ্রিন স্নেক। এটা দিয়েই তারা একটা নির্দিষ্ট কোম্পানির অনেকগুলো ছোট ছোট শেয়ার কিনে বিনিয়োগ করে দিয়েছে। সেই কোম্পানি থেকে 10 লাখ টাকার শেয়ারও কিনেছে মাহিম। আর অলমাইটি ক্লাব। নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। সবাই যার যার কম্পিউটারের সামনে বসা। চার্ট দেখে বড় বড় রাঘব বোয়ালেরা শেয়ার কিনেছে। তখনই মাসুম বলে, ভাই, অলমাইটি ব্ল্যাক আর মাহিম নামের একজন ডিলার ওমেগা কোম্পানির শেয়ার কিনেছে। এটা প্রায় নতুন কোম্পানি, শেয়ার হোল্ডারদের মধ্যে ওমেগা কোম্পানির উপর উঠেছে। কোম্পানি প্রোডাক্ট ভালো, খুব দারুণ ভালো। আমরা তো প্রায় 1 লাখ টাকা শেয়ার কিনেছি, আরও কিনলে ভালো হতো। আমার জন্য প্রতি তো 1 লাখ দিয়ে কিনছি, লস হলে 6 লাখে যাবে, অন্য তো 10 লাখ। অলমাইটি ব্ল্যাক কিনেছে 20 লাখ টাকার বেশি। আর এখানে আছে তো অতি ক্ষুদ্র বিনিয়োগকারী। সব মিলিয়ে 1 লাখ টাকার শেয়ার ছাড়া হয়েছে কোম্পানি থেকে। আর তাই লস হলে 6 লাখ যাবে, কিন্তু লাভ হলে আমরাই 50 লাখ বের করব। কিভাবে? নিলয় হাসতে থাকে। কম্পিউটারের দিকে ওর তীক্ষ্ণ নজর। দেখা যাক নিলয় কি করতে পারে। সব ক্লাবের মালিকেরা নিলয়ের ফটো নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু কোনো প্রকার রেকর্ডস তারা পায়নি। বরং এই ছবিটাই তারা প্রথম দেখেছে। আজ প্রায় 10 দিন হয়ে গেছে এরকম কোনো ফেসের কাউকে ক্লাবে দেখা যায়নি। ক্যাসিনো আগের মতোই সমতায় আগাচ্ছে। কেবল একটা নির্দিষ্ট রাতে সব কিছু যেন তছনছ হয়ে যায়। নিলয় আসে ক্লাবে, ক্যাসিনো খেলে কোটি টাকা নিয়ে চলে যায়। কিন্তু এটা আসলে কে? কেন সে এমন হিংস্রভাবে খেলে? ক্লাব মালিকদের জন্য সেই কালো রাতটা কবে আসবে? রাতুল তার ক্লাবে এসেছে। ক্লাবের পেছনে তার রয়েছে বিশেষ একটি রুম। সেই রুমটাতে যারা ওর বিরুদ্ধে কথা বলে এমন অনেক ধরনের মানুষকে এসে তুলে নিয়ে এসে এখানে পিচ পিচ করে কেটে মেরে ফেলে। সাংবাদিক থেকে শুরু করে অনেক খেলোয়াড় আছে এখানে। রাতুলের ঘরে এসে লাশ হয়েছে। কৌশিকদের তুলে নিয়ে এসেছে মিঠু। জায়গাটা দেখে অনেক ভয় পায় তারা। কখনো তারা এখানে আসেনি, কেন তুলে আনা হয়েছে ওরা জানেও না। ভয় ভয় নিয়ে প্রশ্ন করেছিল একবার, কিন্তু প্রশ্ন করার কারণে কৌশিকের পায়ে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে। ভয়ে আর কৌশিক কোনো চিৎকার করেনি। রাতুল রুমে আসলো। রাতুলকে দেখে কৌশিক আরও ভয় পায়। এই ছেলেটার সাথে 3 দিন আগে ঝামেলা হয়েছিল। বুঝে ফেলেছে তাদের সবাইকে এখানে কেন তুলে আনা হয়েছে। রাতুল রুমে এসে হাতে একটি নাইফ নেয়, তারপর ভারী একটা হাতুড়ি। রাতুল এগিয়ে আসে। কৌশিক বলে, ভাই ভাই, আমার ভুল হয়েছে, আমি চিনতে পারিনি আপনাকে, আমাকে মারবেন না, আমার অপরাধ, সব কথাই শুনবো, যা বলবেন তাই শুনবো। বাইরে থাকলে এই রাতুল মাপ করে দেয়, কিন্তু এই ঘরে একবার যে আসে সে আর জ্যান্ত বের হয় না। শালা হারামির পোলা, আমারে গালি দিচ্ছিলি? আমার জামার কলার চেপে ধরেছিলি না? রাতুল কথাটা বলেই কৌশিকের পাশে থাকা একটা ছেলের মাথার উপরে অনেক জোরে বাড়ি দেয়। মাথা দুভাগ হয়ে ঘিলুগুলো নিচে পড়ে যায়। হাতুড়িটাও মাথার মধ্যে ঢুকে যায়। ভয়ে কৌশিক যেন চুপ হয়ে গেছে। কি করবে সে? কাঁদতে থাকে। ভয়ে ওর হাত পা শুকিয়ে গেছে। আকতি মিনতি করেও যেন তার কোনো মাফ নেই। রাতুলের গায়ে রক্ত লাগে। সে হাসতে থাকে, অমানুষের মতো সে হাসতে থাকে। নাইফটা হাতে নেয় সে। তারপর রাতুল কৌশিকের কাছে আসে। জামাটা চেপে ধরে রাতুল কৌশিককে দাঁড় করায়। তারপর বুকের ভেতরে নাইফ দিয়ে নিজের মনের ইচ্ছে মতো কোপাতে থাকে। কৌশিক মরে যায় সেখানে। রাতুলের এমন বিভৎস চেহারা তার লোকেরা সবসময় দেখে থাকে। সে কতটা হিংস্র আর তার সাম্রাজ্য যে কতটা বড় এটা কারোরই ধারণা নেই। রাতুল চাইলে পুরো দেশ তার আন্ডারে রাখতে পারে। সব আন্ডারওয়ার্ল্ড তার হয়ে যাবে। রাতুল তার বাবার পাওয়ার নিয়ে সাম্রাজ্য তৈরি করলেও এখন রাতুল নিজেকেও ছাড়িয়ে গেছে। যেহেতু রাতুলের কাজের বস জেমস, তিনি আমেরিকান মাফিয়া, তাই রাতুলের কোনো কিছু নিয়ে এত চিন্তার দরকারও পড়ে না। রাতুল একবার যেটা চায় সেটা সবার জন্য নিষিদ্ধ হলেও রাতুল সেটা জোর করে নিজের জন্য নিয়েই আসবে।
রাতুল চাঁদনিকে চায়। সামান্য রিক্সা চালকের মেয়েকে পেতে রাতুল বস্তিতেও থাকতে রাজি, তবে সে সব করতে পছন্দ করে শুধু সামিয়াকে ছাড়া। সামিয়া তার স্ত্রী হলেও সামিয়ার প্রতি সামান্যতম টান অনুভব করে না রাতুল। যেখানে বিদেশি সুন্দরী মেয়েরা তার ক্লাবে দেহ ব্যবসা করে, যেখানে রাতুলের কাছে প্রতি রাতে নতুন মেয়েরা আসে, সেখানে রাতুল তার স্ত্রীকে কিভাবে ভালোবাসবে? তবে উপরওয়ালা যে বেশ তীক্ষ্ণ, তিনি বান্দার ভালোর জন্য এমন একজনকে সবসময় পাঠিয়ে থাকেন যে যেন পাপ কাজ থেকে ব্যক্তিটা বিরত থাকে। রাতুলের ক্ষেত্রে তার স্ত্রী যথেষ্ট, কিন্তু রাতুল যদি হেদায়েত থেকে নিজ দায়িত্বে বঞ্চিত হয় তাহলে তার জন্য তো থাকবে কঠোর শাস্তি। অনেক রেডি হয়েছে, মুখে কালো কাপড়, একটা বাইক নিয়েছে সে। তারা 10 জন বেরিয়ে পড়েছে। ঘড়িতে বাজে রাত 2টা। সবাই তখন বেশ গভীর ঘুমে আচ্ছন্ন। অনিকেরা চলে এসেছে অন্তরাদের বাড়িতে। আজ প্রায় অর্ধবছর খানিক পর অন্তরাদের বাড়ির সামনে আসলো অনিক। বাড়িটা বেশ চেনা অনিকের। সবাই ভেতরে ঢোকার জন্য রেডি। অনিক সবাইকে থামায়। সবার থেকে জুনিয়র সে, কিন্তু সে এখন পুরো দলটাকে লিড করছে। অনিক বলে, অজ্ঞানের গ্যাস বুম আছে না, সেটা ব্লাস্ট করো। দারোয়ানদের সিকিউরিটিদের ঘুম যেন 2 দিনের আগে না ভাঙে। অনিকের কথা মতো রাকিব সেটাই করে। ওদের শুধু চোখ দেখা যাচ্ছে, তাই ওদের এই স্প্রে নাক অবধি কখনো যাবে না। তারা ধোয়ার ভেতর দিয়ে এগিয়ে আসতে থাকে। দরজার লকের উপর কেমিক্যাল ঢালতেই সেটা ভেঙে খুলে যায়। সবাই একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করে। সিসি ক্যামেরা লাগানো বাহিরে। অনিক সেখানে ক্যামেরার সামনে দাঁড়ায়। দেয়ালে মবস্টার নামটা লিখলো। তারপর সবগুলো ক্যামেরা গুলি করে সে। সবাই অনিকের কাজ দেখে বেশ ইমপ্রেস। ওর বুদ্ধি আছে খুব। অনিকেরা ভেতরে আসতে অনেক সব কাজের লোকদের দরজা আটকে দেয় বাহির থেকে। তবে দরজার নিচ দিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে দিয়েছিল। সবাই অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতুল ভেতরে আসে। অন্তরার মা বাবা ঘুমাচ্ছে। অনিক একটা ছোট্ট হাতুড়ি ছুঁড়ে মারে ড্রেসিং টেবিলের কাচের উপরে। ঘরের লাইট জ্বলে ওঠে। ওরা দুজন লাফ দিয়ে ওঠে। কারা তোমরা? এখানে কিভাবে এসেছো? অন্তরার বাবার কথা শুনে কেউ কোনো পাত্তা দিল না। ওদের দুজনের হাত দুটো বেঁধে দেয়। তারপর টেবিলে থাকা দামি আইফোনগুলো ব্যাগের ভেতরে ঢুকালো একজন। অন্তরার বাবা জোরে জোরে অনেক কথা বলতে থাকে। রাকিব এসে ওনার হাতে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, চুপ কর, বেশি কথা বললে মেরে রেখে দেবো। আমরা ডাকাত। তোর বাড়িতে কি কি আছে বল, কোথায় আছে জলদি বল। বাড়িতে কিছু নেই, সব কিছু ব্যাংকে রাখা। বল, না হলে তোকে এখনই। রাকিব একটা ছুরি নিয়ে অন্তরার মায়ের দিকে এগিয়ে যায়। অনিক এসে হাতটা ধরে। তারপর রাকিবকে ইশারায় থামিয়ে আঙ্গুল দিয়ে 1 মিনিট দাঁড়ানোর ইশারা করে। অনিক রুম থেকে বের হয়। অন্তরার ঘরের বাহিরে আসে। অন্তরার ঘরের দরজা খোলা, তবে মাথার উপরে হেডফোন। ফুল সাউন্ডে গান শুনছে আর তার একটা ছেলে বন্ধুর সাথে প্রেমের চ্যাট করছে। হঠাৎ অন্তরা অনুভব করে তার পাশে কে যেন এসে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। সে গানটা অফ করে বলে, মা তুমি আসছো, তা বলে আসবে না? অন্ধকার রুম। তখনই অন্তরার হাত থেকে ফোনটা কেড়ে নেয় অনিক। অন্তরা কিছু বলতে যাবে তার আগে মাথা থেকে হেডফোনটাও খুলে নেয় সে। অন্তরা আবার কিছু বলতে যাবে, তখনই লাইট জ্বালানো হয়। অন্তরা তাকিয়ে দেখে কালো পোশাকে একটা ছেলে দাঁড়ানো, হাতে ছুরি পিস্তল। অন্তরা ভয় পায়। অন্তরা চিৎকার করে ওঠে। ওদের মা বাবার কানে চিৎকার এসে পৌঁছায়। অনিক অন্তরার পায়ে গুলি করে। তারপর অন্তরাকে টানতে টানতে ওদের রুমে নিয়ে যায় সে। ওর লোকেরা বাড়ির ভেতরে যা যা পেয়েছে সব নিয়েছে, কিন্তু ক্যাশ টাকা এখনো পায়নি। অনেক অন্তরার কপালে পিস্তল ধরে। রাকিবকে ইশারা করে, বল কোথায় আছে সব কিছু, না হলে তোর মেয়েকে মেরে ফেলবো। আমার মেয়েকে মেরো না। তোমরা কারা? অনেক আরও একটা গুলি করে অন্তরার পায়ে। সবাই চিৎকার করে ভয়ে নিয়ে তাকায় ওদের দিকে। হঠাৎ অনিকের নজর যায় আয়নার দেয়ালে। সেখানে হাতুড়ির আঘাতে কেমন ভেঙে গেছে। অনিক এগিয়ে হাতুড়িটা হাতে নেয়। তারপর সেই দেয়ালে কয়েকবার বাড়ি দিতেই ঠক ঠক কেমন ফাঁকা আওয়াজ হলো। অনিক দুজনকে ডাকে, টেবিল সরাতে বলে। তারপর আবারও হাতুড়িটা জোরে ছুঁড়ে মারে সেই দেয়ালে। দেয়ালটা তখনই ভেঙে যায়। একটা গোপন ঘর ওপেন হয়। অনেক সবাইকে সেদিকে ঢুকতে বলে। আর অন্তরাদের সব টাকা গহনা সেখানেই আছে।
অনেক অন্তরার কাছে আছে, নিচু হয়ে বসে। অন্তরা যন্ত্রণায় কাতরাচ্ছে। অনেক হাসলো। বারবার অন্তরার বাবা বলছে, কে তোমরা, কেন এসেছো? অনেক চিৎকার করে বলে, আমরা ডাকাত। কথাটা বলেই সে অন্তরার বুকে ঠাস ঠাস করে গুলি করে দেয়। অন্তরা সেখানেই মারা যায়। ওর মা বাবা আর কোনো কথা বলে না। অনেকদের ডাকাতিও শেষ হয়। প্রায় 2 কোটি টাকার জিনিস নিয়ে ওরা চলে আসে সেখান থেকে। ক্যাশ টাকা 50 লাখের বেশি। তবে গহনা সোনার জিনিসে ওদের 2 কোটি হয়ে গেছে। আজ 1 সপ্তাহ ধরে ওরা সবাই কম্পিউটারের কাছে বসে আছে। প্রতিটা পণ্যের দাম একবার কমেছে, একবার বেড়েছে। হঠাৎ করেই প্রতিটা পণ্য 200 থেকে বেড়ে 250 হয়ে যায়। মানে একটি পণ্যের নির্দিষ্ট দাম 200 টাকা, সেখান থেকে বেড়ে 250 টাকা হয়ে যায়। কাব্য বলে, নিলয়, পণ্যের দাম হুট করে বেড়ে গেছে, আরও বাড়বে। 300 হলেই আমরা শেয়ার বিক্রি করে দেব, কি বলিস? না, এখনই বিক্রি করব। আমার যতটুকু রিসার্চ করা আছে, কোনো পণ্যের দাম হুট করে বাড়লে আবার সেটা কমে যাবে, আর না কমলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা 6 লাখ টাকার শেয়ার কিনেছি। এখন প্রতিটা পণ্য থেকে আমরা 50 টাকা করে লাভ করব। আবার নির্দিষ্ট দাম তো আছেই, এখানে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, তাই প্যারা নেই। এখন 6 লাখ টাকার থেকে প্রতিটা পণ্য থেকে যদি 50 করে লাভ করি, তাহলে এর হিসেব কত দূরে যাচ্ছে জানিস? সুতরাং যারা এখানে আরও টাকা লাগিয়েছে তারা পুরো ধসে পড়বে। আমরাই এখান থেকে 60 লাখ পেয়ে যাব, তাই লাভ হবে আমাদের। ভাবছিস ওরা বেশি কিনেছে শেয়ার, তখন যদি আরও দাম বাড়ে তখন ওরা তো সেল করবে, কিন্তু না, আমরা এই দামে যদি সবাই শেয়ার বেচে দেই তাহলে বাকিরা লসের মুখ দেখবে, কারণ তাদের কেনা শেয়ার আমাদের জন্য লস হয়ে পড়বে। তাই কনফার্ম করো সবাই। নীলার কথাগুলো শুনে সবাই 6 লাখ টাকার শেয়ার বিক্রি করে দেয়। তখনই প্রতিটা 200 থেকে 250 টাকার জিনিস ওরা লাভ করে 50 টাকা, আর তাতেই কোম্পানির সব শেয়ারে নড়চড় শুরু হয়ে যায়। মাহিম তার পিসির সামনে বসেছিল। দামটা উঠেছিল বেশ। অলমাইটি ক্লাবের সিও, তিনিও চেয়েছিল আরেকটু দাম বাড়লে তারা সেল করবে। দামটা বাড়বে টাকার খবর ওরা 2 পক্ষ পেয়েও গিয়েছিল, কিন্তু মাঝখান থেকে এত টাকার শেয়ার সেল হওয়াতেই ওদের সব লসে চলে আসে। কারণ 1 ঘন্টার ভেতরে 50 টাকা বেড়ে যে পণ্যটা 250 হয়েছিল সেটা এক ধাপে কমে 150 টাকা হয়ে গেছে। নিজেদের শেয়ার কেনা ছিল 200 টাকা দিয়ে, আর হঠাৎ এত টাকার শেয়ার সেল হওয়াতে পণ্যের দাম কমে এসেছে 150 টাকায়। রাঘব বোয়ালদের তখন মাথায় হাত। এত টাকার শেয়ার কে ক্রয় করলো? মাহিম 10 লাখ টাকা লস খায়, অলমাইটি ক্লাব গ্যাং খায় 20 লাখ টাকা, আর লাভ করে ছোট ইউজার আর গ্রিন স্নেক গ্যাংয়ের লোকেরা। নিলয় চিৎকার করে ওঠে। সে বলে, ইয়েস, দেখো পণ্যের দাম কোথায় এনে ফেললাম। এক ধাপে সোজা 100 টাকা কম করে দিয়েছি। কোম্পানিও লাভ করতে পারবে না, কারণ যারা ডিলার ছিল তারাও মারা খাবে এবার। হা হা হা। ব্ল্যাক গ্যাংয়ের অবস্থাও খারাপ, সবাই লসে পড়েছে, কিন্তু লাভ হয়েছে আমাদের। 1 কোটির টার্গেটে আমরা 60 লাখ পেয়েছি, বাকিটা তো কোম্পানির। আর আমাদের সাথে যারা শেয়ার সেল করেছে তারাও 10 লাখ পেয়েছে, তাহলে লস গেল বড় ইউজারদের। দেখো 1 কোটিতে শেয়ারের গেমস ওভার করে দিলাম। এখান থেকে 20 লাখ আমার, আর বাকি 40 লাখ তোদের। সবাই এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় আসলেই জিনিয়াস। ফিনান্সিয়ালি নিলয় খেলতে নেমেছে। কালো টাকাকে সে এখন সাদা টাকা বানাতে পারবে। আর যারা কালো টাকাকে সাদা টাকা বানানোর জন্য শেয়ার বাজারে কোম্পানির উপর ইনভেস্ট করেছিল, তারা এখন নিলয়ের কারণেই পথে মারা যাবে। জেমস তার কন্টেনার চেক করে। এই কন্টেনার সমুদ্র পথ হয়ে বাংলাদেশে যাবে, কেউ তার মাল আটকাতে পারবে না। জেমস পাঠাচ্ছে দামি ড্রাগস আর রাশিয়ান কতগুলো সুন্দরী মেয়েকে। তবে এদের ভেতরে সবচাইতে সুন্দরী মেয়েটা হলো শার্লিন।
শার্লিন বেশ চুপচাপ একটা মেয়ে। বয়সটা 25-26 হয়েছে। জেমস শার্লিনকে পেয়েছে একটা অন্যরকম জায়গা থেকে। শার্লিন হলো একজন পুলিশ। জেমসের উপরে রাশিয়ান পুলিশদের তৎপরতায় জেমসকে ধরার জন্য পাঠানো হয় শার্লিনকে। কিন্তু শার্লিন ধরা পড়ে। শার্লিন যেদিন ধরা পড়ে সেদিন জেমস অনেক মারে তাকে। সারা গায়ে শার্লিনের মায়ের দাগ ফুটে ওঠে। আজ 3 দিন পর শার্লিনের জ্ঞান ফেরে। শার্লিন দেখতে পায় তারা খাঁচার মধ্যে বন্দি, আর খাঁচাটা কন্টেনারের স্টিল দিয়ে ঢেকে দিচ্ছে। জেমস আসে শার্লিনের কাছে। শার্লিনের গালে হাত দিয়ে বলে, Hey cop, Don't touch my body. I will kill you, bloody bastard. Leave me. Hey James, leave me. you don't know me. I'll send you a place where you will never wish James ill again. Hey James, leave me please. Russian police won't let you go. Shut up, fucking lady. You're so beautiful. I sold you to Bangladesh. Bangladesh? It's where? Hey James. শার্লিনের কথা শোনার সময় নেই আর জেমসের নির্দেশে সবাইকে আবার নেশার ইঞ্জেকশন পুশ করা হয়। সবাই নেশার চোটে জ্ঞান হারিয়ে ফেলে। জেমস 10টা কন্টেনার বুক করে, ফলে ভেতরে ড্রাগস দিয়ে সে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাচ্ছে। আর শার্লিনদের কন্টেনারের চারপাশে মাংস দিয়ে ঢেকে দিয়েছে, যেন নৌবাহিনী দেখলেও কিছু খুঁজে না পায়। এভাবেই আমেরিকা থেকে মাল আসে, আর সেই মাল সোজা যায় রাতুলের কাছে। রাতুল সেগুলো নিজের ডেরাতে এনে সবগুলো কন্টেনার চেক করবে। তারপর ওর দামি ড্রাগসগুলো কালেক্ট করে চড়া দামে কালোবাজারে বিক্রি করেই সে হয়েছে কোটিপতি। কিন্তু এই সব তো রাতুলের কালো টাকা। এই কালো টাকাকে সাদা করার জন্যই আছে তো শেয়ার বাজার নামক এক অদ্ভুত বাজির গেম। এটা এক প্রকার ট্রেডিং। মূলত শেয়ার বাজারটাকে নিয়ে বড় বড় নেতারা, টাকাওয়ালা মানুষেরা ছোট ছোট গরিব ইউজারদেরকে নিয়ে খেলছে, আর বড়রা টাকা ইনভেস্ট করে সেটাকে সাদা টাকা বানিয়ে কোটি কোটি টাকা ব্যাংকে বা নিজের কাছে জমা রাখছে, যাতে ইনকাম ট্যাক্সের লোকেরা এসে বুঝতে পারে এগুলো শেয়ার বাজার থেকেই আয় করা টাকা। আর মাঝখান থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ছোট ইনভেস্টররা। এটাই এক প্রকার ট্রেডিং। যারা বোঝে তারা সেখানে লড়তে পারে, আর যারা বোঝে না, কেবল মানুষের টাকা দেখে ভাবে আমিও ট্রেডিং করব, তারাই মারা খাচ্ছে বারবার। রাতুল বস্তিতে এসেছে। চাঁদনির সামনে বসেছে রাতুল। চাঁদনির বাবা কাশেম মিয়া বাড়িতে নেই। চাঁদনি আর রাতুল বসে আছে, দুজনেই বেশ এসে গল্প করছে। রাতুল বলে, আর কোনো ভয় নেই। ওরা কি আরও আপনাকে বিরক্ত করে? না না, আজ কয়দিন হলো আপনাকে সামনে তো দূর এলাকাও দেখছি না। কি বলেছিলেন? পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছি, ওরা আর আসবে না। দুজনে বেশ গল্প করছে। রাতুল বলে, একটু চিনি কম হয়েছে, এনে দেবেন? চাঁদনি সাথে সাথে রান্নাঘরে চলে যায়। রাতুল তখনই জোরে জোরে কাশতে থাকে। চাঁদনি বলে, পানি খাচ্ছেন না কেন? রাতুল গ্লাসের পানি দূরে ফেলে দিয়ে রান্নাঘরে চলে যায়। রাতুল বলে, সরি, পানি ফুরিয়ে গেছে, তাই ভেতরে আসলাম, কিছু মনে করবেন না। চাঁদনি মুচকি হেসে বলে, আরে না না। ঠিক তখনই রান্নাঘরের দরজা আটকানোর সাউন্ড শুনতে পায় দুজন। চাঁদনি ঘাবড়ে যায়। সে বলে, কে কে দরজা আটকিয়েছেন? খুলুন বলছি। চাঁদনির প্রশ্নে কোনো উত্তর পায় না সে। তবে তখনই শুনতে পায়, কে কোথায় আছেন? জলদি আসেন, দুজনকে ধরেছি আমরা। কামালের মেয়ের চরিত্র কত খারাপ দেখে যান। ঘরে পরপুরুষ ডেকে এনে কিভাবে আকাম করছে। একটা মহিলা চিৎকার করে মহল্লার লোকদের ডাকলো। চাঁদনি আর রাতুল দুজনেই অবাক। রাতুল দরজা ধাক্কা দিতে থাকে জোরে জোরে। খুলুন দরজা, কে আপনারা? রাতুলের প্রশ্নেরও উত্তর আসে না। তবে আবার শুনতে পায় ওরা, জলদি আসেন, আকাম করতে গিয়ে ধরেছি। কামাল তার মেয়ের দিয়ে বড়লোক ছেলের মাধ্যমে টাকা ইনকাম করে। ছি ছি, মহল্লা তো নষ্ট হয়ে গিয়েছে। আসেন আপনারা। অনেকগুলো লোক আসে। রাতুল আর দাঁড়িয়ে থাকে না, চাঁদনির হাত ধরে দরজায় জোরে লাথি দেয়। দরজা ভেঙে পড়ে। সামনেই দেখে অনেকগুলো মহল্লার লোকজন জড়ো হয়ে গেছে। দুজন দুজনের হাত ধরে আছে। সেই মহিলা আবার বলে, দেখছেন ওদের পিরিতি? ওরা রান্নাঘর থেকে কি সব করছিল। ছি, মহল্লাতে এমন কিছু হচ্ছে, এটা তো মানাই যায় না। কাশেমকে মহল্লা ছাড়া করতে হবে। কি বলছেন? হ্যাঁ, আপনি কে? যা বলছেন সেটা সাবধানে বলেন, বুঝেছেন? এই ছেলে, কে তুমি? আমি চাঁদনির বন্ধু,
আমরা একসাথে পড়ি। আপনারা কেন এমন বলছেন? বন্ধু, তা ওর সাথে যে অবৈধ সম্পর্ক আছে সেটা তুমি বলনি কেন? এখন ওর পেটে যে বাচ্চা আছে, কি হবে? হ্যাঁ, হোয়াট হেউ? আপনাকে কিন্তু সাবধান করছি, বাজে কথা বন্ধ করুন। চুপ, বেশি বগলে তোরে এখানে মেরে রেখে দেবো। মেম্বার সাহেব, দুইটাতে দড়িতে বেঁধে পেটানো যাক। মেম্বার সাহেবের পাশে দাঁড়ানো হামিদ নামের লোকটা কথাটা বলল। চাঁদনি ভয়ে আরও রাতুলের কাছে আসে। চাঁদনির বুকের বাম পাশটা রাতুলের কনুইতে এসে ঠেকেছে। রাতুল সেটা বুঝতে পেরে ইচ্ছে করে হাত নাড়িয়ে সামনে এগিয়ে আসতে থাকে, কিন্তু চাঁদনি যেতে দেয় না, জড়িয়ে রাখে হাতটা। চাঁদনি কাঁদছে, তার গায়ে অপমানের দাগ দিয়েছে মহল্লার লোক, তার চরিত্র নিয়ে কথা তুলেছে এলাকার লোকজন। চাঁদনির যেন মরে যেতে ইচ্ছে করছে। এমন সময় কামাল সাহেব বাড়িতে আসে। রাতুল বলে, আপনারা কাজটা ভালো করছেন না। একজন বন্ধু আসতেই পারে, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, বন্ধুর নাম করে বাড়িতে দেহ ব্যবসা চলবে? এটা তো ঠিক না। ভালোই তো চলছে মেয়ে নিয়ে কামালের ব্যবসা। তা কত কামাই করেছে ওরা? কি হয়েছে মেম্বার সাহেব? আমার মেয়েকে কি সব বলেছেন আপনারা? তোমরা তো মিয়া ভালো না, বাড়িতে পুরুষ ডেকে এনে মেয়ের সাথে বিছানায় সময় কাটাতে দাও। এখন জানো না বুঝি? কি বলেন? অনেক হয়েছে, এত কাহিনী ভালো লাগছে না। আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, কি চাই বুঝি না। জরিমানা 10 লাখ টাকা দাও। রাতুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু সময় ভেবে নিয়ে চাঁদনির দিকে তাকালো। মেয়েটা কেঁদেই চলেছে, অনেক কথা জমা আছে মুখে, কিন্তু চাঁদনি যেন বলতে গিয়েই পারে না। রাতুল ভেবে নিয়ে বলল, অলমাইটি ক্লাবের সব সদস্যরা বসে আছে একসাথে। তিশা নামের মেয়েটা হলো এই গ্যাংয়ের বুদ্ধিমতী মেয়ে। সে একজন ব্যাংকের টাকা হিসাবের কাজ করলো। তার কাজ হলো অলমাইটি গ্যাংয়ের হয়ে কখন শেয়ার সেল করা আর কেনা। কিন্তু তিশার শেয়ার সেল করার আগেই গ্রিন স্নেক গ্যাংয়ের লোকেরা শেয়ার সেল করে, যার ফলে ওরা প্রফিট আয়ের বদলে প্রথমবার লস খায়। আর ওরা নিজেরাই জানে সেল আরও বাড়তো, দাম বাড়তো, কিন্তু হুট করে বিক্রি হওয়াতে শেয়ারের দাম বাড়ার আগেই দামটা পুরো অর্ধেক কমে আসে। তাই লস নিয়ে বিক্রি করে দিতে হয় ওদের সেল। কাজটা কে করছে, কারা করছে, এই প্রথম আমার লস খেলাম। কে এসেছে শেয়ার মার্কেটে? গ্রিন স্নেক নামের কোনো গ্রুপ বা ব্যক্তি, সেই অ্যাকাউন্ট থেকে শেয়ার সেল করা হয়। তার দেখাদেখিতে ছোট উইজাররাও সেল করে দেয়। অর্ধেকের বেশি শেয়ার সেল হয় বলেই দাম কমে অর্ধেক হয়ে গেছে। কিন্তু কে এটা? তাকে খুঁজে বের করো, আমার তাকে দরকার। ওরা গ্রিন স্নেক গ্যাংকে খুঁজতে থাকে। এদিকে মাহিমের 10 লাখ টাকার শেয়ার লস যায়। আয়ের বদলে লসে পড়ে মাহিমের যেন মাথা কাজ করে না। সে বাড়িতে এসেছে, দরজার কলিং বেল বাজায়। দরজা খুলতে দেরি হয় মিমির। মিমি ভেতরে ঢুকতেই দেখতে পায় মিমির কানে ইয়ারফোন ঝুলে আছে। মিমি ইয়ারফোনটা খোলে। কানে ইয়ারফোন থাকাতে সে কলিং বেলের শব্দ শুনতে পায় না, এজন্য দরজা খুলতে দেরি হয়। রাতুল ভেতরে এসে তার ব্যাগটা সোফাতে ছুঁড়ে মারে। সে বসলো সোফাতে, তারপর মিমিকে ডাক দেয়। মিমি সামনে এসে দাঁড়ায়, মিমির হাতে ইয়ারফোন। মাহিম বলে, দরজা খুলতে দেরি হলো কেন? আমি মানে আসলে আমি চলে গেলে কি তোর প্রেমিক আসে নাকি বাড়িতে? কী সব বলছো? আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। তুমি আমার উপরে খারাপ মন্তব্য করার আগে একটুও ভাবলে না? তাহলে তোর দরজা খুলতে দেরি হলো কেন? কার সাথে শুয়েছিলি? আমার কানে ইয়ারফোন ছিল, আমি ইউটিউবে রান্নার ভিডিও দেখছিলাম, তাই খুলতে দেরি হয়েছে। মাহিম উঠে দাঁড়ায়। মিমি ভয় পায়। মাহিম এসে মিমির থেকে ইয়ারফোনটা নিয়ে নেয়, তারপর বলে, তোর ইয়ারফোন তোর গুজে দিব কুত্তার বাচ্চা। হাজবেন্ড বাসায় এসেছে, তোর উচিত তাকে 1 গ্লাস পানি এনে দেওয়া, জিজ্ঞেস করা এত দেরি হলো কেন, ঠিক আছে কিনা। কিন্তু তুই তো ইয়ারফোন গুজে নিয়ে বসে আছিস। মাহিম কথাটা শেষ করেই মিমির ইয়ারফোনটা টেনে ছিঁড়ে দেয়। মিমি কেঁদে ফেলে। মাহিম মিমির গালে চড় বসিয়ে দেয়। মিমি চিৎকার করে, কি সমস্যা? হ্যাঁ, রোজ রোজ আমাকে মারো কেন? ছেলে বলে কি যা ইচ্ছে করবে? আমার কি কোনো ইচ্ছে নেই? আমি যেসব পারি না সেসব কেন আমাকে করতে বলো? আমার এগুলো ভালো লাগে না। চুপ কর, তর্ক করবি না। বিয়ে করেছিস কেন? কামলা দিতে তোকে বলছি না আমি? যা বলবো সেগুলো শুনবি। সেসব তো পারিস না, আবার চিৎকার করছিস। তোর চিৎকার আমি বের করছি, চল।
মাহিম তার স্ত্রী মিমিকে টেনে নিয়ে যায় ঘরে। তারপর দরজা আটকে দিয়ে মিমির গা থেকে সব কাপড় টেনে হিসড়ে ছিঁড়তে শুরু করে। মিমি চিৎকার করে কাঁদলেও মাহিমের কিছু যায় আসে না। মিমিকে বস্ত্রহীন করে বিছানায় ফেলে দেয়। তারপর মিমির উপরে ঝাঁপিয়ে পড়ে মাহিম। মিমি কাঁদতে থাকে, মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না। নিলয় তার টিমের সবাইকে বলে, নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমরা সবাই শেয়ার বাজারে, যা থাকবে ছোট ইউজার হিসেবে, যেন আমরা আমাদের ক্যাসিনো জুয়া থেকে টাকা পাবার পর সেগুলো শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কালো টাকাকে সাদা টাকা বানাতে পারি। নিলয়ের কথা ও কাজে সবাই ইমপ্রেস। নিলয় একটা জিনিয়াস, সে যেমন জুয়ারি তেমনি একজন জিনিয়াসও বটে। কিভাবে কি করতে হবে সেটা নিলয় ভালো করেই জানে। নিলয় বসা থেকে উঠল। কাব্য বলল, শেয়ার স্টকে একজন লোক আছে, নাম তার মাহিম। সে বড় ইনভেস্টর। মনে হচ্ছে আমাদের জন্য সে বড় লস করেছে। তার সাথে কথা বলে আরও কিছু জানতে হবে। ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব, ওর শেয়ার বাজার নিয়ে কথা শুনবো। সব কিছু আমাদের জানতে হবে, এই লাইনে কখনো ভুল করা যাবে না। আর নিধি, আমাকে মেকআপ দিয়ে চেহারাটা আবার চেঞ্জ করো। বেশ কিছু সময় নিধির কাজ শেষে নিলয় পা বাড়ায়। কাব্য আবার বলে, কোথায় যাচ্ছিস রে? কাব্যের কথা শুনে নিলয় ঘুরে তাকায়, তারপর বলে, ছোট ভাইকে খুঁজতে যাচ্ছি। নিলয় বের হয়। দামি একটা বাইক কিনেছে সে। নিলয় বাইক নিয়ে সোজা গ্রামের দিকে আসতে থাকে। অনিকের কি খবর কেউ জানে না। যদি নিলয় নিজের চেহারা নিয়ে গ্রামে আসে তবে পুলিশ তাকে ধরবে। এটা নিলয় একদমই চায় না। তাই অনিকের খোঁজে সে মেকআপ নিয়েই বের হয়েছে। অনিক দাঁড়িয়ে আছে জামিলের সামনে। অন্তরাকে মেরে ফেলেছে অনিক, এটা জামিল শুনেছে। অনিককে যতটা না বাচ্চা মনে হয়েছে, অনিক তার থেকেও ডেঞ্জারাস। বেশ বড় রকমের অ্যামাউন্ট ওরা ডাকাতি করে নিয়ে জামিলের সামনে ধরেছে। জামিল বলে, মার্ডার করলি কেন অনেক? মেয়েটাকে ভালোবাসতাম আমি। রুমে যে দেখি সো অন্য কারোর সাথে বিজি। আমি খারাপ ছিলাম না ওস্তাদ, কিন্তু তাকে ছাড়া কাউকে ভালোবাসিনি। তবে সে কেন অন্য কাউকে ভালোবাসবে, এটা আমার সহ্য হয়নি ওস্তাদ। মেরে ফেলেছি, সব সিসি ক্যামেরা ভেঙে ফেলেছি। আচ্ছা, সাধারণভাবে চলাফেরা করবি, যা এখান থেকে। ওস্তাদ, আমি বাড়ি যেতে চাই, মায়ের সাথে একবার দেখা করতে চাই। আমার কিছু টাকা দেন। কত নিবি? যেটা ইচ্ছে দেন। ওই রাকিব, অনেককে 50,000 টাকা দে, যা মায়ের সাথে দেখা করে আসবি। ভুলেও ডাকাতির কথা বলবি না কারোর সাথে। এটা আমার নিজের দল, আমি কখনো এটা ছাড়বো না। বলবো কেন? অনেক বের হয়। একটা বাইক নিয়ে সে চলে আসে তার মায়ের সাথে দেখা করার জন্য। নিলয় আসে তার ছোট ভাইকে নেওয়ার জন্য। রাতুল চাঁদনির হাত ধরে সবার দিকে তাকায়, তারপর বলে, আমি চাঁদনিকে বিয়ে করব। আমি যদি টাকা দিই তাহলে তার চরিত্র নিয়ে আপনারা যা কথা রটিয়েছেন সেটার কি হবে? সেটা কি বন্ধ হবে? তাই তাকে যদি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিই তাহলে তো কোনো সমস্যাই নেই। চাঁদনি অবাক হয়। এত বড় লোক ছেলেটা তার মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে? চাঁদনির চোখের পানি মুছে দেয় রাতুল, তারপর বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? চাঁদনি মাথা নেড়ে হ্যাঁ বলে। রাতুল তখনই বলে, এখানেই বিয়ে হবে, আপনারা এবার যান, আপনাদের প্রয়োজন নেই। একটু পর কাজে আসে। রাতুল চাঁদনিকে কবুল বলে বিয়ে করে। সামিয়া সে সময় রান্নাঘরে ছিল, চুলা থেকে ভাত নামাচ্ছিল। হঠাৎ মাথাটা কেমন ঘুরে যায়, আর ভাতের হাঁড়িটা পড়ে ওর পায়ের উপরে। গরম ভাতগুলো ওর পায়ের উপরে পড়তেই রাতুল বলে ডাক দেয় সামিয়া। চোখ দিয়ে পানি পড়তে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে সে। মনে মনে বলে, আল্লাহ, আমার স্বামীর কিছু হয়নি তো? সে কি ঠিক আছে? কাজের লোকেরা দৌড়ে আসে, অ্যালোভেরা গাছের রস দিতে শুরু করে। ডাক্তার ডাকা হয়। এক হাতে সামিয়ার ফোন। রাতুলকে কল করে যাচ্ছে লাগাতার, কিন্তু রাতুল রিসিভ করছে না। সামিয়ার বুকটা কেমন কেঁপে উঠছে বারবার। রাতুল ফোনটাই বা রিসিভ করবে কিভাবে? সে তো বাইক চালাচ্ছে, আর বাইকের পেছনে চাঁদনি বসে আছে। চাঁদনিকে সে নিয়ে যাচ্ছে তার বিরাট বড় ক্লাবে, যেখানে আছে একটি আবাসিক হোটেল, যেখানে প্রেমিক প্রেমিকারা ডেট করতে আসে। মিঠুকে কল করে একটা রুম ফুল দিয়ে সাজাতে বলেছে। মিঠুর এটা কাজ না, এমন কাজ সে প্রায় গেলেই রাতুলের জন্য করে থাকে। রাতুলের পছন্দের রুমটা সাজাতে ব্যস্ত হয় মিঠু। আজকে সে চাঁদনির সাথে অন্যরকম খেলায় মেতে উঠবে। চাঁদনি জানেও না সে কত বড় ভুল করেছে। অনেক ঘন্টা হয়ে গেছে, মাইল কি মাইল, বন্দর থেকে বন্দর,
পাড়ি দিয়ে বাণিজ্যিক জাহাজ এসে থেমেছে বাংলাদেশের সমুদ্র বন্দরে। একটা সিল সবার নজর এড়ায় না, আর এই সেলের কন্টেনারগুলো একজনের জন্যই আসে, আর সে হলো রাতুল। 10টা কন্টেনার এসেছে তার জন্য। পুলিশেরা সব কন্টেনারগুলো চেক করে, কিন্তু রাতুলের জন্য আসা কন্টেনারগুলো পুলিশেরা চেক করে না। যদি রাতুল জানে তার কন্টেনার কেউ ধরেছে, উল্টাপাল্টা হয়েছে, তবে যে করেছে তাকে তুলে নিয়ে যায় রাতুল, আর তার কোনো হদিশ থাকে না। কন্টেনারগুলো সোজা আমেরিকা থেকে এসেছে, বেশ কয়েকদিন পর এসেছে এখানে। ভেতরে থাকা বিদেশি মেয়েগুলো জানেও না তারা কোথায় এবং কেন পাঠানো হয়েছে। শার্লিনও জানে না, শুধু জানে সে বাংলাদেশে এসেছে, কিন্তু এটা সে প্রথম শুনেছে। রাশিয়ান পুলিশ সংস্থার অনেক বড় একজন অফিসার সে। জেমসের সাথে রাশিয়ান অনেক ভিআইপিদের আদান প্রদান আছে, যার ফলে রাশিয়ান অস্ত্র, কেমিক্যাল, বিভিন্ন ড্রাগস আসে আর যায়। সেটার সূত্র ধরেই শার্লিন নিজেই এটাকে বন্ধ করে মাঠে নামে। কিন্তু প্রথমেই সে রাশিয়াতে গ্যাংদের চক্করে পড়ে। সেখান থেকে কিডন্যাপ করে তাকে পাঠানো হয় আমেরিকাতে। এখানে এসে জেমসের সাথে তার কথা হয়। জেমস নিজেই শার্লিনের কাছে পরিচয় দেয়। জেমসকে প্রথম দেখে সে। জেমস সুদর্শন বডির একটা ছেলে, 30 বছর মাত্র বয়স, একদম ইয়াং মনে হয়। তবে জেমসের মতো খারাপ কেউ নেই। সে আন্ডারওয়ার্ল্ডে থেকে অনেকগুলো দেশ তার হাতের মুঠোতে আছে। শার্লিনকে আমেরিকা থেকে বাংলাদেশে পাঠানো হয়। শার্লিন জানেই না এই দেশ সম্পর্কে। কন্টেনারগুলো বড় ট্রাকে তোলা হয়, এক এক করে সাজানো হয় প্রতিটা ট্রাক। তারপর নিয়ে যাওয়া হয় রাতুলের গোপন বাড়িতে। জেমস সুন্দরী মেয়েদের এখানে পাঠিয়ে পতিতাবৃত্তির জন্য, আর রাতুল এ দেশ থেকে মেয়ে পাঠায় একই কারণ থাকে। শার্লিন হলো রাশিয়ান বিউটি, চুলগুলো বড় বেশ। কালো চুলের রাশিয়ান মেয়ে দেখতে এতটাই সুন্দর যে যে কোনো ছেলে তার জন্য পাগল হতে জাস্ট কয়েক মিনিট লাগবে। চেহারাটাতে একটা বিশাল মাদকতা, ইনোসেন্ট মিষ্টি ভাব আছে। এমন মেয়েই তো বাংলাদেশের বাজারে চাহিদা বেশ। ভালোই বিজনেস বাড়বে রাতুলের। গাড়ি চলতে থাকে। হঠাৎ ঠাস করে একটা শব্দ হয়। একটা ট্রাকের সামনের দুটো টায়ারই ব্লাস্ট হয়, আর তখনই গাড়িটা হেলে পড়ে সামনের একটা খাদে, আর সেখান থেকে কন্টেনার পড়ে যায় নিচে। সেটা ভেঙেও যায়। নিলয় তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনের জায়গাতে ঘাস জমে গেছে, আগাছা বের হয়েছে। বেশ কয়েক মাস হলো ওরা চলে গিয়েছে এখান থেকে। বাড়ির ভেতরে ঢুকে নিলয় চারপাশে তাকিয়ে দেখছে। যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে, তবে অনেক জিনিসই চুরি হয়েছে সেটা দেখা যাচ্ছে। হঠাৎ একটা গাড়ি আসে সেখানে। নিলয় তাকিয়ে দেখে পুলিশ। নীলার গালে দাড়ি গোফ আছে, চুলগুলো বড় করা, চোখে চশমাও আছে। 3 জন পুলিশ বাড়ির ভেতরে আসলো। নীলার সামনে এসে দাঁড়াতেই প্রশ্ন করলো, কে আপনি? এখানে এই অসময়ে এসেছেন? এটা নিলয়ের বাড়ি না? আমি আসলে নিলয়ের বন্ধু, তাকে খুঁজতে এসেছি। একসাথে পড়াশোনা করতাম, কিন্তু ওর বেশ কয়েকদিন ধরে খোঁজ পাচ্ছি না। কিন্তু আপনারা? আমি হলাম এই থানার নতুন অফিসার। আগের অফিসার এখানেই খুন হয়েছে। এখানে গাছে সিসি ক্যামেরা লাগানো আছে। আমরা সেখানে আপনাকে দেখলাম, চলে এসেছি। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। নিলয় তো পড়াশোনা করতো আমার সাথে, কিন্তু এখানে ওসি খুন হবে কিভাবে? তবে কি নিলয় থানাতে? আমি কি তার সাথে দেখা করতে পারি? হেল্প মি অফিসার। আমরা তাকেই খুঁজছি, কারণ আমাদের অফিসারকে সেই মেরেছে। সন্দেহ তার উপরে এসেছে। নিলয় আর তার মা ওসিও মেয়রকে কুপিয়ে মেরেছে। তারপর থেকে ওদের কোনো খোঁজ নেই। ওরা চলে গেছে এখান থেকে। ও আচ্ছা, নিলয়ের না একটা ছোট ভাই ছিল, জানেন? তার খবর কি জানেন? না, জানি না, তবে খোঁজ নিয়ে জানতে পারি অনেক জেলে আছে। অনেক অন্তরা নামে একটা মেয়েকে ভালোবাসতো, তাকে ঠকানো হয়েছে। আর অনেকের কাছে ড্রাগস পাওয়ার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সে কেন্দ্রীয় কারাগারে আছে। ও ধন্যবাদ অফিসার। শুনুন, আপনার চুলে ময়লা পড়েছে। সমস্যা নেই। আচ্ছা, যদি নিলয়ের খোঁজ পান আমাকে জানাবেন। আমি আমার কার্ড। অফিসার নিলয়ের দিকে একটা কার্ড বাড়িয়ে দেয়। তারপর নিলয় সেখান থেকে চলে যায়। উদ্দেশ্য কেন্দ্রীয় কারাগার। পুলিশ চলে যাবে ঠিক তখনই একটা হুন্ডা এসে থামে বাড়ির সামনে। হুন্ডা থেকে অনেক নামলো। অনেক নেমেই দৌড়ে বাড়ির ভেতরে আসে, চিৎকার করে ডাকতে থাকে, মা,
ও মা, মা কই তুমি? ও মা, ভাইয়া, ও ভাইয়া, কোথায় তোমরা? বাইরে আসো, আমি চলে এসেছি। দেখো, আর অভাব থাকবে না মা, আমি এখন নতুন কাজ পেয়েছি মা। অনেক কথাগুলো বলতে বলতে কাঁধ থেকে ব্যাগটা নামায়। তখনই পেছন থেকে পুলিশ এসে অনিককে বলে, কে তুমি? আর মা মা করছো কেন? অনেক ঘুরে তাকিয়ে দেখে পুলিশ। অনিকের চোখে পানি। অফিসার টিস্যু বাড়িয়ে দেয়। আমার নাম অনিক, এ বাড়ির ছোট ছেলে। আমার মা আর ভাইয়া থাকতো এখানে। ওনারা কই? আপনারা কি তাদেরকে ধরেছেন? টাকার জন্য কার থেকে লোন নিয়েছে, আমি শোধ করে দেব। তবু ওনাদের ছেড়ে দেন, আমি এখন কাজ করি, অনেক মাসের বেতন জমিয়েছি, ছেড়ে দেন স্যার। তার মানে তুমি কিছু জানো না? আমি কি জানবো, কি হয়েছে? তোমার মা ভাই এখানে থাকে না, ওনারা দুজনে খুন করে পলাতক হয়েছে। আমরা ওদেরকে খুঁজছি। একটু আগে তোমার ভাইয়ের বন্ধুও এসেছিল খুঁজতে, এখনই সে চলে গেছে। তার জন্য এখানে আছি। তুমি না জেলে ছিলে? হ্যাঁ, মিথ্যা মামলাতে ধরেছিল, তারপর বের হই। এরপর একটা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ পাই। আমি তো জানি না অফিসার। কথাগুলো বলেই অনেক কাঁদতে থাকে। ওর মা আরশিদা আর ভাই নিলয় কোথায় আছে? ওনারা কেন খুন করেছে? আমার ভাইয়া তো এমন না, আমার মা কখনো খুন করবে না। অফিসার অনিকের দিকে টিস্যু বাড়িয়ে দেয়। তারপর বলে, আমরা কারণ জানি না, তবে লাশ এখানে পেয়েছিলাম। আর তারপর থেকে ওরা দুজন লাপাত্তা। কেসের তদন্ত করতে গিয়ে জেনেছি মেম্বার খলিল টাকা পেত তোমার মায়ের কাছে। সেটা নিয়ে হয়তো ঝামেলা। আর তোমার ব্যাপারটাও তদন্ত করে জেনেছি। অনেক কাঁদতেই থাকে। ঘরে বসে পড়ে অনেক। তারপর চিৎকার করে বলে, মা, কোথায় গেলে তোমরা? আমি তোমাদের জন্য এসেছি, আমার জন্য কেন অপেক্ষা করলে না? অনিকের কান্না থামাতে বলে পুলিশ। অনিক সেখান থেকে উঠে চলে যায়। চাঁদনি দেখে বাসর ঘরটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, চারপাশে ফুলে ভর্তি। এখানে যখন নিয়ে এসেছে রাতুল, চাঁদনি একবার প্রশ্ন করেছিল এখানে কেন। তখন রাতুল জানায় সে এখানেই থাকে। চাঁদনি আর কোনো প্রশ্ন করেনি। চাঁদনি টাটকা তাজা ফুলের গন্ধ নিতে থাকে। সে বিছানায় বসলো। রাতুল বাহিরে আছে। মিঠু বলে, স্যার, কন্টেনারে মাল এসেছে। রাস্তায় একটা ট্রাকের চাকা বাস হয়ে খাদে পড়ে, সেখান থেকে একটা কন্টেনার পড়ে যায়। আমরা তুলে এনেছি, দরজা ভেঙে গিয়েছে, কিন্তু ভেতরে মাল সব ঠিকঠাক আছে। গুড। আগামী 2 দিন আমি এইখানেই থাকবো, তারপর মাল চেক করতে যাব। মেয়েদের স্পেশাল রুমে আটকে রাখবি, আর ড্রাগসগুলো গোডাউনের ভেতরে সাজিয়ে রাখবি। 100 কোটির মাল আছে এবার, কেন যেন ক্ষতি না হয়। আর শোন, ওদেরকে টাকা বুঝিয়ে দিয়েছিস তো? জি স্যার, না হলে ওরা কাজ করতে রাজি হয়নি। আচ্ছা। রাতুল দরজা খুলে ভেতরে আসে। চাঁদনি চমকে ওঠে। রাতুলকে দেখে সে আবার স্বস্তি পায়। রাতুল এত সুন্দর একটা মেয়েকে আজকে নিজের করে পেয়েছে। রাতুল গিয়ে চাঁদনির পাশে বসে। রাতুলের কোনো তাড়াহুড়া নেই। সে জানে এখন যদি তাড়াহুড়া করে তবে সব প্ল্যান শেষ হবে। রাতুল বসতেই চাঁদনি রাতুলের দিকে তাকালো। রাতুল চাঁদনির হাত ধরে। চাঁদনি কেঁপে ওঠে। রাতুল একটু সরে যায় তার কাছে। চাঁদনির মাথাটা নিজের কাঁধে নিতেই চাঁদনি এক হাত দিয়ে রাতুলকে জড়িয়ে ধরে। শুনেন না, আমাকে বিয়ে করে আপনার অনেক খারাপ হলো। না, কেন হবে? সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি। কি সত্যি? হ্যাঁ, অনেক ভালোবাসি। তোমাকে মনে মনে চাইতাম আমি। বলেননি কেন? যদি সবার মতো মনে করতে। পাগল। আচ্ছা শোনেন, আমাকে কখনো ছেড়ে যাবেন না। হুম। আমরা একসাথে থাকবো সব সময়। হুম। আমাকে আগলে রাখবেন। হুম। রাতুল চাঁদনিকে সোজা করলো। চাঁদনি ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। রাতুল কি নরম ঠোঁট, কি রসালো ভাবে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁট দুটো শুকনো হলেও রাতুল যেন ওই ঠোঁটের আবেগে সব কিছু ভুলে যেতে বসেছে। তার ওই ঠোঁট দুটো যে রাতুলের লাগবেই, এতটা আগ্রহ আকাঙ্ক্ষা কোনো দিন হয়নি রাতুলের। সামিও যে কম সুন্দরী এমন না। কি একটা আজব দুনিয়া। যারা খারাপ হয় তারাই সুন্দরী আর সেরা মেয়েদেরকে নিজের কাছে পায়, অথচ তারা সেটার মূল্য দিতে জানে না। আর ওদিকে যারা মূল্য দিতে জানে তাদের কপালে জোটে রাখ তোর সংসার করব না আমি। তোর মা খারাপ মানে বউ শাশুড়ির যুদ্ধ লেগে থাকে। চাঁদনির ঠোঁটের দিকে এগিয়ে যায় রাতুল। চাঁদনিও একটু একটু সরে যেতে থাকে। রাতুলের প্রতিও চাঁদনির ভালোবাসা আছে। ভালো না বেসে যাবে কোথায়? বড়লোক ছেলে, আবার কোনো অহংকার নেই। তাই সেই ছেলেকে তো
অনেক মেয়ে ভালোবাসবে। চাঁদনির গায়ের গন্ধ শুকতে থাকে রাতুল। একটা সুন্দর মেলি গন্ধ রাতুলের নাকে আসতেই রাতুল যেন এক উদিত সূর্যের ন্যায় আরও প্রকট আবেগীয় মানব হয়ে যায়। তারা দুজন দুই ঠোঁট একসাথে মিলিত হবে ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। চাঁদনি কেঁপে ওঠে, তখনই হুঁশ ফেরে ওর। সে লজ্জায় দূরে সরে যায়। রাতুল দরজার ওপাশে থাকা ব্যক্তিকে গালি দেয় মনে মনে। রাতুল দরজা খুলে দেখে খাবার এসেছে। রাতুল তাড়াতাড়ি খাবার নিয়ে ভেতরে আসে। নিলয় কারাগারে আসলো। অনেক নাম দিয়ে অনেকটা সময় খোঁজ করে। শেষে জেলারের সাথে কথা বলেও কোনো হদিশ মেলে না। তবে জেলার একটা কথা বলে, আর সেটা হলো অনেক এখানে এসেছিল কামাল সাহেবের মেয়ের বিষয় নিয়ে, তারপর তাকে ছাড়ানো হয়। নিলয় কারাগার থেকে সোজা কামাল সাহেবের বাড়িতে আসে। কামাল সাহেবের বাড়িতে কান্নার রোল। কামাল সাহেবের মেয়ে অন্তরা মারা গেছে। অন্তরার জানাজা শেষ হয়েছে। নিলয় ভেতরে আসে। চারপাশে পুলিশ দাঁড়ানো। নিলয় জানতে চায় কি হয়েছে। একটা পুলিশ জানায়, গত রাতে ডাকাতি হয়েছে। ডাকাত মবস্টার কামাল সাহেবের একমাত্র মেয়ে অন্তরাকে মেরে দিয়ে গেছে। নিলয় অবাক হয়। মবস্টার? এটা কি নতুন গ্যাং নাকি? নিলয় চারপাশে তাকায়। সিসি ক্যামেরাগুলো ভাঙা আছে। ডাকাতেরা তো দেখি বেশ প্ল্যান করে এসেছিল এখানে। নিলয় অনেকের আশা বাদ দেয়, এরপর সেখান থেকে চলে যায়। নিলয় চলে যেতেই সেখানে অনেক আসে। অনেক এসে অন্তরাদের বাড়ির সামনে অনেক সময় দাঁড়িয়ে থাকে। দূর থেকে অন্তরার কবর দেখা যাচ্ছিল। অনেক মুচকি মুচকি হাসতে থাকে। তারপর সে ওখান থেকে চলে যায়। শার্নিল কন্টেনার থেকে বের হয়ে নিচে পড়ে যায়। পানির উপরে পড়েছিল বলে তেমন কিছুই হয়নি। কমান্ড ট্রেনিং আছে বলে শার্নিল সাঁতারে একটা পাড়ে আসে। তবে পাড়ে আসার একটা আগেই সে জ্ঞান হারায়। চারপাশে ঘন জঙ্গল। একদল মৌয়ালেরা জঙ্গল থেকে সারাদিন মধুর চাক ভেঙে মধু আহরণ করে ফিরছিল। হঠাৎ করেই ওদের চোখে পড়ে দূরে কেউ একজন পড়ে আছে। গায়ে সাদা টি শার্ট ও কালো শার্ট পরা, বেশ সাদা ধবধবে মেয়েটা। দৌড়ে ওরা সেখানে যায়। দেখে একটা মেয়ে পড়ে আছে। মোয়ালেরা 4 জন এসেছে, 2 জন মেয়ে আর 2 জন ছেলে। এরা পরিবার। রতন মিয়া তার বউকে ডেকে বলে, এ বউ, দেখছিস না মায়াটা দেখতে কেমন চাঁদের লালন সুন্দর আছে? কে ওটা? এখানে কেমনে আইসছিনি? আমি কেমনে কব? আমি তো এখন দেখছি তুমি ঠিক কইছো, মায়াটা সুন্দর আছে। মা দেখো, মেয়েটার শ্বাস চলতেছে। কই দেখি সর। মা, মায়াডারে আমাকে লগে নিয়ে যাবা? ময়না আর রতন শার্লিনের কাছে আছে। ময়না মেয়েটার বুকের উপরে কান পাতে। টুনি ঠিক বলেছে। মৌচাক কাটার কাছি বাবলু আর টুনির হাতে দিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে চাপ দেয় ময়না। পানি কিছুটা বের হয়, তবুও শার্লিনের জ্ঞান ফেরে না। ময়না বলে, বাবলুর বাপ, মায়াটা কেডা? জঙ্গলে বাঘ আছে, ধইরা নিয়া খাইয়া ফেলবো। এর লাইগা ল ধরেন মায়াটা লইয়া আমাকে বস্তিতে লই। ঠিক আছে, লো চল। তারপর ওরা 4 জন মিলে শার্লিনকে ধরে নৌকাতে ওঠায়। তারপর ওরা একসাথে নৌকাতে করে যেতে থাকে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। নৌকা চালাতে থাকে রতন মিয়া। এখান থেকে বেশ খানিকটা দূরে ওদের বাড়ি। ওদের বস্তির সর্দারও এই কামাল। নৌকা চলছে আর বৈঠা চালানোর সাথে পানির ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। সেই শব্দে রতন মিয়া গান ধরেছে। মাহিম রান্নাঘরে এসেছে। মাহিম নিজেই রাঁধতে পারে। মাহিমের মা বাবা সবাই আছে। তারা গ্রামে থাকতে বেশি পছন্দ করে, তাই গ্রাম থেকে একটা ভালো মেয়ে মাহিমের সাথে বিয়ে করিয়ে দেয়, যেন মাহিমকে রেঁধে খাওয়াতে পারে। মাহিমের মা শহরে আসে না। মাহিম বিরাট অ্যাপার্টমেন্টে একাই থাকে, তাই মাহিম চেয়েছিল অফিস থেকে এসে যেন তার বউ সুন্দরভাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করে। অথচ এর কিছুই হলো না। মাহিম যেমন বউ চেয়েছিল, মিমি তার একদমই উল্টো। এজন্য মাহিমের মেজাজ অনেক খারাপ। বিয়ের পরেও যে তার রান্নাঘরে আসতে হবে এটা কে জানতো? মিমি ঘুমাচ্ছে। মাহিম 2 ঘন্টা ধরে একটানা মিমির উপরে শারীরিক নির্যাতন চালিয়েছে। এখন মিমি ঘুমায়। রাতুল আর চাঁদনি একসাথে খাবার খেয়ে নেয়। রাতুল উঠে মিউজিক বক্সে গান ছেড়ে দেয়। রাতুল আসে চাঁদনির কাছে। রাতুল আর দেরি করে না। 1 মুহূর্ত দেরি আর সহ্য হচ্ছে না রাতুলের। চাঁদনির কাছে এসে সোজা জড়িয়ে ধরে। চাঁদনি কেঁপে ওঠে। প্রথম কোনো পুরুষ তার জীবনে এসেছে, আবার ঠিক এতটা কাছে। চাঁদনি কিছু বোঝার আগে রাতুল চাঁদনির ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। এরপর প্রচণ্ড আবেশে চাঁদনির ঠোঁট দুখানা রাতুল করতে শুরু করে। চাঁদনিও কম যায় না। রাতুল এখানে
অভিজ্ঞ হলেও চাঁদনিও ছাড় দেয় না। আনাড়ি হয়েও চাঁদনি রাতুলের ঠোঁট একদম জোরে খেয়ে ফেলছে। চাঁদনিকে রাতুল বিছানায় ফেলে দেয়। রাতুলও চাঁদনির উপরে গিয়ে পড়ে। চাঁদনির গা থেকে একটা একটা করে সবগুলো কাপড় খুলে ফেলে রাতুল। এই সেই অপ্সরা যাকে দেখার জন্য রাতুলের এত কাঠখড় পোড়াতে হলো, এত আবেদন পেশ করতে হলো মনের মাঝে। এবার যে আর কোনো বাধা নেই। এবার যে চাঁদনি সম্পূর্ণ রাতুলের কাছে নিজেকে মিলে দিল। রাতুল কানের কাছে মুখ আনে চাঁদনির, ফিস ফিস গলায় বলে, জান, তুমি রেডি তো? চাঁদনির নিঃশ্বাস বেশ ভারী, কাঁপা কাঁপা গলায় চাঁদনি বলে, অনেক ব্যথা দিব না তো? রাতুল হাসে। এই হাসির মানে অন্যরকম, হয়তো ফুল আবরণ, নয়তো বিষাক্ত দহন। সামিয়া বলে চিৎকার করে ওঠে। ডাক্তার পায়ে মলম দিতে গিয়ে চাপ দেয়। সাথে সাথে সামিয়া পা সরিয়ে নেয়, বলে, আপনাদের কি মহিলা ডাক্তার নেই? এভাবে আপনারা কেন যে আসেন সার্ভিস দিতে? আমার স্বামী ছাড়া আমাকে কেউ টাচ করলে রাগ হয়। ডাক্তার মাথা নিচু করে, ভুলে জোরে চাপ দিয়ে ফেলেছে। মাফ চেয়ে নিয়ে বলে, ম্যাম সরি, আর হবে না। মলমটা লাগিয়ে দিয়েছি ভালো মতন। মেডিসিন খাবেন আর পানি লাগাবেন না একদম। ডিম খাবেন না, বুঝেছেন? দাগ হবে না। ভালো হয়েছে, বরফ দেননি। যা পোড়ার পুড়েছে, এখন বাতাসে রাখুন পা। ডাক্তার ফিস নিয়ে চলে যায়। কি অদ্ভুত জীবন! একদিকে কারো মধুচন্দ্রিমা চলে, অন্যদিকে নিজেকে কেউ অন্যদের থেকে সেফ রাখে। নীলয়রা বসে আছে তাদের সিক্রেট রুমে। কাব্য বলে, আজকে আমাদের ক্যাসিনো খেলতে ক্লাবে যেতে হবে, সবাই রেডি হও। আজকে নিলয় লিড করবে। নিলয়কে মেকআপ দিয়ে হলিউড হিরোদের মতো বানিয়ে দিয়েছে। চোখ দুটো বিড়ালের চোখের মতো বানিয়ে দিয়েছে লেন্স পরিয়ে। নিলয় কয়েকদিনে ক্যারাটে শিখেছে, বেশ বক্সিংও শিখেছে। জিম করে আগের থেকে তার শরীর অনেক বেটার অপশনে নিয়ে এসেছে। ওরা সবাই একসাথে বের হয়। ওদের টার্গেট আজকে ওয়ারিয়র ক্লাব থেকে টাকা হাতানো। অর্ক আর সিয়াম হ্যাক করে আগে থেকে ক্লাবের ক্যামেরা নিজেদের কন্ট্রোলে নিয়েছে। এটা সম্ভব হয়েছে মাসুদের দ্বারা। মাসুম আগেই ক্লাবে এসে সব সিসি ক্যামেরার কোড চিপ লাগিয়ে এনে দিয়েছিল ওদের দুজনের কাছে। তারপরই ওরা দুজন হ্যাক করে নিজেরা অ্যাক্সেস নিয়ে নেয়। আর এই ক্যাসিনো খেলতে ক্লাবের পক্ষ থেকে একজন করে ব্যক্তি খেলে বড় বড় টেবিলে, আর তাদেরকে ক্যামেরার সাহায্যে জানিয়ে দেওয়া হয় কোনটা পড়বে। ফলে তারা সেই সংখ্যাটাকেই বাজি হিসেবে রাখে, আর নিলয় নিধির পাঠানো সিগনালে বাজি ধরে কোটি কোটি টাকা আয় করবে। ওরা ক্লাবে প্রবেশ করে। এটা আরও বড় একটি ক্লাব, মেয়েদের সরাসরি এখানে। নিলয় একটা বড় টেবিল চুজ করে। নিলয় গিয়ে বসলো টেবিলে। গায়ে সাদা শার্ট ও কালো কোট পরা, চোখে চশমাও আছে, চুলগুলো বড় করে সামনে মিলে দেওয়া, লুকিং সো গুড। নিলয় বসতেই ক্লাবের পক্ষ থেকে একটা ছেলে আসে সেই টেবিলে। ব্ল্যাক জ্যাক গেম শুরু হয়। নিলয় জানে এখানে কতগুলো ট্রিক্স করতে হবে, 52টি কার্ডের হিসেব রাখতে হবে, যা গাণিতিক ক্যালকুলেশন করেই বের করতে হবে। তারপর সিগন্যাল বুঝতে হবে। নিধি অন্য টেবিলে আসে, কার্ড ভাগ করা হয়, কয়েন চিপ বাড়িয়ে দেওয়া হয় নিলয়ের কাছে। নিলয় সেগুলোতে টাকা ধরে 50 লাখ। নিলয়ের সামনে ক্লাবের পক্ষ থেকে ডিলার বসে আছে। ডিলারের দৃশ্যমান কার্ডের উপর ভিত্তি করে প্রতিটি খেলার হাত একটি গাণিতিকভাবে বের করে গেম খেলাটা সর্বোত্তম উপায়। নিলয় ম্যাথ করতে শুরু করে, ফলে তার কার্ড কাউন্টিং আরও সহজ হয়। প্রতিকূলতা কখন বেশি অনুকূল হয় তা নির্ধারণ করতে ডেকে থাকা উচ্চ থেকে নিম্ন কার্ডের অনুপাত ট্র্যাক করা। নিলয়কে সিগন্যাল পাঠানো হয়েছে। নিধি ইশারা করে সিগন্যাল দিয়েছে। নিলয়ের কাজ এবার বেস্ট সাইজিং করা, নিজের ক্ষতি কমাতে এবং সর্বাধিক জয়ের জন্য অনুকূল পরিস্থিতি বা ব্যাংকরোল পরিচালনায় বাজির আকার সামঞ্জস্য করছে নিলয়। এরপরও যদি নিলয় হারে তবে মার্টিনগেল সিস্টেম অ্যাপ্লাই করবে। এতে জয়ের সাথে পূর্ববর্তী ক্ষতি পুনরুদ্ধার করতে প্রতিটি হারের পরে বাজি দ্বিগুণ করা। যদিও এটির জন্য একটি বড় ব্যাংক রোল এবং টেবিলের সীমা সহ সতর্কতা প্রয়োজন, তবুও ডাবল বাজিতে নিলয় আগের হার তুলবে এটা তার কাছে ব্যাপার না। ফিবোনাসি এবং ডি আলেমবার্ট সিস্টেম তো আছেই। এটা একটি গাণিতিক
ক্রমগুলোর উপর ভিত্তি করে ক্রমবর্ধমান বেটিং কৌশল, যা সাধারণত মার্টিনগেলের চেয়ে নিরাপদ কিন্তু লাভের সম্ভাবনা কম আক্রমণাত্মক। তাই নিলয় এই পদ্ধতিতে খুব কম আসে। নিলয়ের বুদ্ধি আছে, বুদ্ধিমত্তার সাথে বাজি নির্বাচন করে নিলয়। লাল কালো বা বিজোড় জোড়ের মতো বাইরের বাজিতে বাজি ধরা প্রায় 50-50 মতো দেয়। একক সংখ্যার বাজির তুলনায় ঘরের প্রান্ত কমিয়ে দেয়। নিলয় বাজিতে 50 লাখের কয়েন চিপ ধরল। প্রথম বোর্ডে সংখ্যা 19। নিলয় 19-এ বাজি ধরেই একবারে 2 কোটি তুলে নেয়। নিলয়ের প্রথম চান্সেই 2 কোটির একটা বিশাল টার্গেট তুলে নিয়ে একটা সিগারেট জ্বালায়। ক্যামেরাতে ক্লাবের মালিক শাওন সেটা দেখতে পায়। নিলয়ের খেলার ট্রিক্স সে নজরে রাখে। আবার খেলা শুরু হয়। শাওনের লোক ওই টেবিলে ডিলার মাহিনের কাছে সিগন্যাল পাঠানোর আগেই নিলয় আসল সংখ্যাতে বাজি আবার 1 কোটি লাগিয়ে দেয়। সেই বোর্ডে আবার আরও 1 কোটি টাকা ওঠে। মানে কয়েক ঘন্টার ভেতরে নিলয় 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শাওন বুঝতে পারে না নিলয়ের কাছে এত দ্রুত সিগন্যাল যাচ্ছে কি করে। অর্ক আর সিয়াম হাসতে থাকে, কারণ ওরা সিগন্যাল ব্লক করে দিচ্ছে বারবার। আর নিলয়ের কাছে নিধি আরও দ্রুত সিগন্যাল পাঠাচ্ছে। নিধি আর মাসুম আলাদাভাবে বের হয়ে যায়, কারণ তারা ক্লাবে আসলে কেউ কাউকে চিনবে না, এটাই রুলস। শাওন বুঝে যায় নিলয় একজন খুব বুদ্ধিমান প্লেয়ার। নিলয় শেষ বাজি খেলার জন্য তার কাছে থাকা 3 কোটি টাকার চিপস কয়েন বাড়িয়ে দিয়ে বলে, না কাউকে ভরসা করি, না কাউকে ভয় করি, যেটা করি নিজের ইচ্ছা মতো করি। বাজি 3 কোটি, খেলবে কেউ? নিলয়ের কথা শুনে টেবিলে থাকা সবাই চুপ হয়ে যায়। টেবিল ছেড়ে অনেকে উঠে পড়ে। মালিকের কাছে সিগন্যাল পাঠাতে হবে কয়েনের বদলে টাকা দেওয়ার জন্য। ক্যাসিনো খেলাতে কেন কয়েন চিপস ব্যবহার করা হয়? আসলে কয়েন চিপসের উপরে টাকার মান লিখে রাখা হয়। এটা নানা রঙের হয়ে থাকে। টেবিলের মান অনুসারে এই চিপসের টাকার পরিমাণ লেখা থাকে। বড় টেবিল, তাই এখানে লাল চিপসে সাধারণত 1000 টাকা থাকবে, আর সবুজ চিপসে 2000, হলুদে 3, এভাবে চিপস সাজানো থাকে। নগদ অর্থের বদলে চিপস থাকার কারণ জুয়া খেলার সময় নগদ টাকা চোখের সামনে থেকে চলে গেলে দেখতে সবারই কষ্ট হবে। তখন এটা খেলতে অনেকেরই মনোযোগ চলে যাবে, খারাপ লাগা শুরু হয়ে গেমসটা তখন নাও খেলতে পারে। তাই সেজন্য খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার জন্য এই চিপস ব্যবহার করা হয়, যাতে করে খেলোয়াড়ের মনে একটা ধারণা হয় যে কয়েনই তো যাচ্ছে, অন্য কিছু না। টেবিল ছেড়ে সবাই উঠতেই শাওন আসে সেখানে। শাওন এসে বলে, হাই, আমি শাওন। নিলয়ের দিকে হাত বাড়ায় শাওন। নিলয় মুচকি হাসে। নিলয় শাওনের সাথে হ্যান্ডশেক করে বলে, পরিচয় দিতে ইচ্ছুক নই। ক্যাসিনোতে পরিচয়ের বদলে টাকার হিসাব দেখা হয়। টাকা বুঝে দিন, কেটে পড়ি। টেবিলে যত টাকা জমা হয়েছিল সেগুলো শাওনের লোক নিয়ে গেছে। সেটা 1.5 কোটি হয়েছে। শাওনের লোক খেলেছিল বলে শাওন নিজে হেরেছে 1.5 কোটি টাকা। শাওন বলে, আসো আমার সাথে। নিলয়কে কাব্য বলে, নিলয় যাস না, টাকা লাগবে না, চলে আয়। ওরা কিন্তু তোকে ডেকে নিয়ে যাচ্ছে অন্য কারণে। ওরা সবাই দূরে ক্যামেরাতে দেখছে। কেবল ক্লাবের সামনে কাব্য বসে আছে গাড়ি নিয়ে। কাব্য সব শুনছিল। নিলয়ের কানে ব্লুটুথ ইয়ারপড। নিলয় আস্তে করে বলে, আমি টাকা চাই। টাকা চাইতে চাইতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেব, হয়তো টাকার উপরে, নয়তো লাশের উপরে, বাট টাকা আমার চাই। নিলয় ভেতরে আসে। ক্লাবের ভেতরে একটা সিক্রেট জায়গা, সেখানে সুন্দরী নারীরা আছে। ঘরে ঢুকতেই নিলয়কে দেখে সুন্দরী অল্প বয়সী মেয়েরা ছোট ড্রেস পরে নিলয়ের কাছে আসলো। নিলয় ওদেরকে সরিয়ে দেয়। শাওন হাসে। শাওনের প্ল্যান ছিল নিলয়কে নারীর দেহের আকর্ষণে ভুলিয়ে নিলয়কে মাতাল করা, কিন্তু নিলয় সিগারেট খেলেও ড্রিঙ্কস করেনি। নিলয় বসলেও একটা বিছানায়। 4 জন মেয়ে আসে, বিকিনি পরা। মেয়েগুলো হট ও সুন্দরী। নিলয়ের চারপাশে গায়ের সাথে লেগে নিজেদের বিলিয়ে দিতে ব্যস্ত হয়। শাওন বলে, এগুলো সব তোমার। আজকে সারা রাত মস্তি করবে। মেয়েগুলো নতুন এসেছে, তুমি হলে স্পেশাল গেস্ট, মজা করো ওদের সাথে। ব্রো, ছেলে থেকে পুরুষ হয়েছি। অভিমানের চোখ লাল হয়, কিন্তু চোখে জল আসে না। আমার নেশা নারীতে নয়, আমার নেশা টাকাতে। আর টাকার নেশা পেশা করে শেষ হব, তবুও নারীর শরীর আমার টানবে না। আমি
মাতাল হই না, আমি মাতাল করি। আমার নারীর দেহের গন্ধ টানে না, আমাকে টানে টাকার গন্ধ। তাই আমার উপরে নারীর মাইন্ড গেম না খেলে টাকার বস্তা নিয়ে আসো। নিলয় মেয়েদেরকে সরিয়ে দেয়। ওরা অবাক হয়েছে। এই মেয়েগুলো সপ্তাহখানিক এসেছে, তাতেই অন্তত ১৫০০ ছেলেদের বিছানায় শুয়েছে, কিন্তু এই রকম ছেলে এসে প্রথমবার দেখছে। নারীদের সে দূরে সরিয়ে দিচ্ছে। শাওন মুচকি হাসে। সবাই ঘরের সিসি ক্যামেরাতে নিলয়কে দেখতে থাকে। নিধি মেয়েটা চুপচাপ নিলয়ের কাণ্ড দেখছে। মেয়েটা দিন দিন নীলার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে নিলয়ের অ্যাটিটিউড দেখে। শাওন বলে, এত টাকা কিভাবে নিয়ে যাব? বস, টাকা জলদি দিয়ে দাও। টাকা নিয়ে আসছি। এই টাকা নিয়ে আয়। 4 জন বিশাল দেহি গার্ড ভেতরে আসে, সাথে করে টাকার 3টে লাগেজ। নিলয় সিয়ামকে সিগন্যাল দেয়, বলে, ওদের সব সিসি ক্যামেরা বন্ধ করে দে। এই রুমের কোনো কিছুই যেন বাইরে থেকে কেউ দেখতে পারে না। রুমের ভেতরে এসে 4 জন ছেলে দরজা লক করে। শাওন গিয়ে রুমের স্পিকারে গান ছেড়ে দেয়। মমতাজের লোকাল বাস গানটা চলতে শুরু করেছে। মেয়েগুলো ঘরের কোণাতে গিয়ে দাঁড়ালো। কাব্য বলে, নিলয়, এজন্যে তোকে বলেছিলাম যাস না, ওর সাথে ক্লাবে এসবই চলে। বেশি টাকা জিতলে ঝামেলা করে, ওরা খারাপ। শাওন বলে, ওর টাকা বুঝে দাও। নিলয় হাসতে থাকে, শব্দ করে হাসলো। একটা গার্ড আসে তার কাছে। গার্ড এসে নিলয়ের মুখের উপর ঘুষি মারতে যাবে। তখনই নিলয় তার পায়ের বুট থেকে একটি চিকন ক্রু ড্রাইভারের মতো ধারালো, শক্ত আর বেশ ভারী শলাকা বের করে গার্ডের গলার মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। রক্ত ফিনকি দিয়ে নিলয়ের বুকের উপরে এসে পড়ে। সাদা শার্ট লাল রঙে ভিজে একদম রঙিন হয়ে গেছে। মেয়েগুলো ভয়ে চিৎকার করে উঠল। নিলয় বসা থেকে ওঠে, হাসতে হাসতে বলে, সুনামে নয়, বদনামে অভ্যস্ত। দাসত্ব নয়, রাজত্ব করতে এসেছি। রাজা নয়, মহারাজ আমি। মহারাজ না হতে পারি, নবাব হয়ে মরব। শাওনের চোখ বড় হয়ে যায়। ওই রুমের সিসি ক্যামেরাতে দেখছে নিলয়ের লোকেরা। কাব্য, সিয়াম, মাসুম, অর্ক আর নিধি যেন চুপ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বলছে না। নিলয় বলে, ব্রো, তোরা কি ভাবছিস আমি ভালো ছেলে? আরে না রে ব্রো, আমি একটা পাগল রে। কাব্য বুঝে ফেলেছে নিলয় এবার পুরোপুরি সাইকো ক্যারেক্টারে ঢুকে গেছে। গেমস শেষ না করা অবধি নিলয়ের মাথা কাজ করবে না। নিলয় সিগারেট জ্বালালো। গার্ড আসে নিলয়ের কাছে। বিছানায় পড়ে থাকা গার্ডটার গলা থেকে লোহার ধারালো শলাকাটা বের করে দৌড়ে আসা গার্ডের চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। এত দ্রুত ঢুকিয়ে আবার বের করে আরেক চোখে ঢুকিয়ে দেয় নিলয়। তখনই বক্সে গান চেঞ্জ হয়ে বসন্ত বাতাসে সৈগ গানটা প্লে হয়। নিলয় সেটাতে নাচতে শুরু করে। নিলয়ের মুখে গায়ে রক্ত লেগে আরও বিভৎস লাগছে। নিলয়ের কাছে গার্ডরা ভয়ে আর আসে না। নিলয় দ্রুত ওদের কাছে যায়, পাঞ্চ মারে দুজনের কিডনি সোজা। দুজনেই 2 ঘুষিতে ফ্লোরে পড়ে যায়। শাওন ভয়ে আটকে ওঠে। সে ভুল করে ভুল সময়ে ভুল মানুষের সাথে ঝামেলা করে ফেলেছে। কাব্য বলে, নিলয়, সায়নের কাছে যাস না। কথা শোন ভাই, ওকে মারলে সমস্যা হবে কিন্তু। সব ক্লাবের মালিকের কাছে খবর চলে যাবে। নিলয় শোন। নিলয় কান থেকে ব্লুটুথ বের করে, তারপর পায়ের সাথে পিষে সেটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। কাব্য চুপ হয়ে গেছে। সে জানে নিলয় কথা শুনবে না। নিলয়ের এখন মারার নেশা চেপে গেছে। নিলয় শাওনের কাছে যায়। নিলয়ের কাণ্ড দেখলেও নিলয়ের কথা শোনা যায় না। আর নিলয় শাওনকে বলে, ব্রো, টাকার নেশায় ক্লান্ত হয়ে আমি টাকার উপরে নয়তো লাশের উপরে বিশ্রাম নিতে এসেছি। শক্তিশালী ও সাহসী হও, ভয় পাবে না, আশা হারাবে না, কারণ উপরওয়ালা যেখানেই থাকুক না কেন আমার সাথে আছে। নিলয় টেবিলে থাকা মদের গ্লাস হাতে নেয়, তারপর শাওনের মুখের উপর সেটা দিয়ে জোরে বাড়ি দেয়। শাওনের মুখে কাজ ঢুকে গিয়েছে। চিৎকার করে ওঠে শাওন। নিলয় গিয়ে স্পিকারের সাউন্ড বাড়িয়ে দেয়। তখন গান চলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। নিলয় নাচতে নাচতে শাওনের কাছে আসে। কোমর থেকে পিস্তল বের করে শাওনের দিকে তাক করে। শাওন বলে, ভাই আমাকে মারিস না, তুই সব টাকা নিয়ে চলে যা। তুই কে রে? নিলয় নাচতে থাকে, শরীর দুলিয়ে বলতে থাকে, মরার কোকিল এবার এসেছে ঘুম ভাঙাতে নয়, ঘুম পাড়াতে। আমি অমানুষ, আমি হিংস্র। শাওন ভয় পায় আরও, বলে, তুই একটা সাইকো।
নিলয় আর সুযোগ দেয় না, গুলি করে শাওনের কপালে। কয়েক সেকেন্ডের ভেতরে শাওন মরে যায়। নিলয় মেয়েগুলোর দিকে তাকায়, মেয়েগুলো ভয়ে এক জায়গাতে জড়সড়ো হয়ে আছে। নিলয় ওদেরকে ডাক দেয়, ওরা আসে না। নিলয় চিৎকার করে ডাকে, আয় এদিকে। মেয়েগুলো ভয়ে ভয়ে আসে নিলয়ের কাছে। নিলয় বলে, আয় একসাথে নাচি। যদি না নাচিস, বুঝেছিস তো কি করব? মেয়েগুলো গানের সাথে নাচতে শুরু করে দেয়। নিলয়ের কাণ্ড দেখে ওর লোকের স্তব্ধ হয়ে গেছে। নিলয় যে কতটা ভয়ঙ্কর তা ওরা আজ টের পেয়েছে। সে পুরাই সাইকো, এতটা হিংস্র রূপ ওদেরও নেই। নিলয়ের বুদ্ধি, শক্তি, অ্যাটিটিউড, হিংস্রতা সব কিছু আছে। নিলয় ওদের সবগুলো সরতে বলে। পিস্তল আর লোহার শলাকাটা গুজে নিয়ে টাকার লাগেজ নিয়ে বের হয়। দরজায় লাথি মেরে ভেঙেই বের হয় সে। নিলয়কে দেখে সবাই ভয় পায়। অনেক বীভৎস লাগছে ওর। ক্লাবের সব গার্ডরা দৌড়ে আসে। নিলয় বলে, দৌড়ে যাও, ঘরের ভিতরে তোমাদের বস পড়ে আছে। গার্ডসরা দৌড়ে চলে যায়। নিলয় দ্রুত বেরিয়ে আসে। কাব্য গাড়ি নিয়ে ক্লাবের সামনে আসে। নিলয় গাড়িতে ওঠে, টাকাগুলো ভেতরে রাখে। কাব্য গাড়ি টানতে যাবে, তখনই নিলয় থামায়। ততক্ষণে গার্ডরা চলে এসেছে। নিলয় গাড়ি থেকে নামে। কাব্য বলে, ওই কি করছিস? গাড়িতে ওঠ, ওরা চলে এসেছে। নিলয় দৌড়ে পেছনে আসে। গাড়ি থেকে নাম্বার প্লেট টেনে তুলে ওদের দিকে ছুঁড়ে মারে। তারপর দৌড়ে গাড়িতে উঠে পড়ে। গার্ডরা হাত বাড়ায়, কিন্তু আর এক সেকেন্ড লেট করলে নিলয় ধরা পড়তো। নিলয় দ্রুত উঠতেই কাব্য গাড়ি টান দেয়। পেছনে গার্ডদের গাড়িও আসতে থাকে, কিন্তু কাব্যের গাড়ি চালানোর স্কিল অনেক ভালো। কাব্য গাড়ি টানতে থাকে 100 কিমির উপরে। কন্ট্রোল অনেক ভালো। চোখের নিমিষেই কাব্য ব্ল্যাক এরিয়া ছেড়ে শহর থেকে বের হয়ে চলে আসে অনেক দূরে। অর্করা সেখান থেকে চলে গেছে। একটা নদীর পাড়ে এসে নিলয় গাড়ি থামাতে বলে। নিলয় গাড়ি থেকে নামে। নামলি কেন এখানে? হিসু করবো রে। সালাম মাদার, জলদি কর। হে হে হে। তুই হারামি, অনেক জিনিয়ার্স, সাথে ভয়ঙ্করও। কি করলাম? গাড়ির নাম্বার প্লেট খুলে দিলি যেন ওরা এই গাড়িতে হদিস না পায়। নতুন নাম্বার প্লেট লাগাবো। চোখে রক্ত পড়েছে, ধুয়ে আসি। গাড়ি সোজা করো, বাড়িতে ফিরতে হবে ভোরের আগেই। নীলার কথা শুনে কাব্য হাসে। নিলয় এখন স্বাভাবিক কথা বলছে। পাগল নিলয় পুরোটাই। শালদিনকে নিয়ে রতন আর ময়না তাদের বস্তিতে নিয়ে আসলো। নদীর তীরের ছোট্ট একটি বস্তি। বস্তির নাম মধুবন বস্তি। এখানের মানুষের প্রধান জীবিকা হলো মৌচাক থেকে মধু কালেক্ট করে বিক্রি করা। শালদিনকে নিয়ে ওরা সেখানে আসে। সবাই দেখতে আসে শালদিনকে। বস্তিতে থাকা সবাই কালো বর্ণের, আর শালদিন সাদা আর অতীব রাশিয়ান বিউটি। শালদিনের মুখে পানি ছেটানো হয়। শালদিন বালুর উপর শুয়ে আছে। মুখের উপরে অনেক জোরে পানি পড়তে এসে লাফ দিয়ে উঠল। চারপাশে তাকিয়ে দেখে নোংরা একটা জায়গাতে সে বসা, নিচে বালু। কেমন যেন পচা গন্ধ আসছে এখান থেকে। শালদিনের জ্ঞান ফিরতেই টুনি বলে, মা মা মায়েদের জ্ঞান ফিরছে। শালদিন ওদের ভাষা বুঝতে পারে না। হাত দুটো ফাইটিং স্টাইলে বসে সবার দিকে তাকায়। সবাই শালদিনকে দেখে হাসতে থাকে। ওদের ভেতরে বাবলু ক্লাস 8 অবধি পড়েছিল, আর পড়া হয়নি। শালদিন বলে, হু আর ইউ? শালদিনের কথার কেউ জবাব দেয় না। সবাই বলে, এ মেয়ে কি কথা বলে? শালদিনের মুখটা শুকনো শুকনো লাগছে। টাটকা সুন্দর পাত্রে একটুখানি মধু এনে টুনি এগিয়ে আসে। শালদিন ভয় পায়। টুনি পিচ্ছি একটা মেয়ে, ক্লাস 3 বাচ্চা, তবে সাহসী অনেক। এই বয়সে গাছে উঠে মৌচাক ভাঙতে পারি। টুনি শালদিনের মুখে হাত দিয়ে রক্ত জমাট বাঁধা জায়গাটা বুলিয়ে দিতে থাকে। শালদিন বুঝতে পারে তারা অ্যাটাকার নয়, তারা ফ্রেন্ডস। টুনি মধু বাড়িয়ে দিয়ে বলে, এই মেয়ে এইটা খাও, তোমার ভালো লাগবে। শালদিন চোখ গোল করে মেয়েটার দিকে তাকায়। গায়ে মুখে ময়লা লেগে থাকলেও টুনি দেখতে বেশ কিউট। কথায় আছে না, রাখালের ঘরেও রাজকন্যা জন্মায়। টুনি ঠিক সেই রকমই মায়াবী একটা চেহারা। টুনি হেসে দেয়। শালদিন ওদের ভাষা বুঝতে পারে না। টুনি হাসি দিয়ে বলে, এই মাইয়াটা মনে হয় কানে শুনতেই পারে না, বোবা হয়েছে। তবে দেখতে সুন্দর আছে গো। আমি এই মাইয়াটার সাথে থাকবো। খাইতে বুঝো না, খারাও, আমি তোমারে দেখায়া দিই। টুনি মধু কিভাবে খেতে হবে দেখিয়ে দেয়। শালদিন বলে, হোয়াট ইজ ইট অ্যান্ড হু আর ইউ? হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? শালদিনের কথা শুনে সবাই বলে, এ কোন ভাষাতে কথা বলছে? কিছুই তো বুঝি না। তখন বাবলু সবাইকে বলে, ওই মায়ের ইংরেজিতে কথা কইছে, তোমরা বুঝবা না, আমি অল্প অল্প বুঝতে পারছি।
শার্লিন মধু খায়, বেশ ভালো লাগে ওর। টুনির দিকে হাত বাড়ায়, টুনিও হাত বাড়ায়। বাবলু আসে শার্লিনের কাছে, প্রশ্ন করে, হোয়াট ইজ ইউর নেম? শার্লিন বাবলুর দিকে তাকায়। শার্লিন চাইনিজ, জাপানিজ, রাশিয়ান, ফরাসি আর ইংরেজি জানে ও বোঝে। বাবলুকে ইংরেজিতে কথা বলতে দেখে সে বলে, My name is Charlene. And you? মাই নেম ইজ বাবলু, হোয়াই আর ইউ? শার্লিন যে পুলিশ সেটা বলতে চায় না, কারণ এটা বললে হয়তো অনেক বিপদ হতে পারে, যেটা আমেরিকাতে হয়েছে। তাই শার্লিন বলে, I'm a tourist. I come here to visit. But the robber caught me. So I ran away and fell into the river. বাবলু আর বুঝতে পারে না এত ইংরেজি, তবে বাবলু যতটুকু বোঝে সে অনুসারে বলে, ইট ইজ মাই কান্ট্রি অ্যান্ড ইট ইজ নেম বাংলাদেশ। অ্যান্ড হুই আর মানে আমরা হানিয়ের চাক থেকে শুধু কাট করি। শার্লিন কপাল কুঁচকে তাকায়। বাবলু জানে না কতটুকু বোঝাতে পেরেছে, তবে এতটুকু জানে শার্লিন ভিজিট মানে দেখতে এসেছে দেশ। তাই ওরা শার্লিনকে অনেক খাতির করে, ভালো বিছানা তৈরি করে একটা তাঁবু বানিয়ে দেয়, নদীর মাছ ভেজে গরম ভাত দিয়ে শার্লিনকে খেতে দেয়। শার্লিন তো ক্ষুধর চোটে 2 প্লেট ভাতই খেয়ে ফেলেছে। সে আগে কখনো এত সুন্দর খাবার যেন খায়নি, ভাত প্রথম খাচ্ছে। রাশিয়াতে থাকতে সে সবসময় বা কিউট, বাজরা, ওট এবং গমের কাঁসা জাতীয় খাবার খেয়েছে। মটরশুঁটি, পরিচ, ব্রিটিশ মটর পুডিং খেয়েই জীবন পার করেছে। বাদাম, হ্যাজেলনাট, আখরোট, বাদাম, কাইমা, ক্রিমি ফোম এবং শুকনো ফল যোগ করে সুজি এবং দুধ থেকে তৈরি একটি রাশিয়ান পরিস ডিশ শার্লিনের বেশ পছন্দ। দুদিন রাতুল চাঁদনিকে এক মুহূর্তের জন্যই ছাড়েনি। চাঁদনি অনেকবার রাতুলকে বলেছে একটু রেস্ট নিয়ে করতে, কিন্তু রাতুল রেস্ট নেয়নি। রাতুল যেটা চেয়েছিল সেটা পেয়েছে, ছাড়বে নাকি? রাতুল সকালে উঠেছে, দরজায় কড়া নাড়ার শব্দ, চাঁদনির গায়ে কিছু নেই। রাতুল চাঁদনির কপালে চুমু দিয়ে বলে, বাইরে যেতে হবে। কখন আসবা? জানি না, ঘুমাও। ঘুম ভাঙলে নতুন কিছু দেখতে পারবা। কথাটা বলেই রাতুল কাপড় পরে নেয়, তারপর বাইরে আসে। মিঠু দাঁড়িয়ে আছে। মিঠু বলে, স্যার সব কিছু রেডি, নতুন মালগুলো এখানে কবে আনবেন? আর একটা খবর আছে, শাওনকে চিনেন না? ওয়ারিয়র ক্লাবের মালিক, সে মার্ডার হয়েছে। একটা ছেলে তাকে মেরে ফেলেছে। আপনাকে নিয়ে সব ক্লাবের মালিকেরা মিটিং করতে চেয়েছে। রাতুলের ঘোর কাটে শাওনের কথা শুনে। রাতুলের সবচাইতে বড় ক্লাব মিডনাইট মাস্তি। এখানে কি নেই যা বিডিতে নিষিদ্ধ থেকে শুরু করে সব কিছু আছে। তবে শাওন ছোট ক্লাবের থেকে বড় ক্লাবের মালিক ছিল। রাতুল বলে, সমস্যা নাই, মিটিং পরে হবে। আগে জেমসের পাঠানো মালের হিসেব বুঝে নিই। আর নতুন পার্টি আসলে কি করতে হবে বুঝেছিস তো? সব কিছু পারফেক্ট হতে হবে। ওকে স্যার, চিন্তা নেই, আমি মালগুলো দেখে আসেন, আমি এদিকটা দেখছি। রাতুল বের হয়। জেমসকে কল দেয় সে। জেমস বাংলা জানে অনেকটা, অনেক বছর ধরে বিজনেস করছে সে, বাংলাটা তার শেখা হয়েছে। রাতুলের কল পেয়ে জেমস বলে, হে ব্রাদার, আপডেট কি? ব্রাদার, মালগুলো চেক করতে যাচ্ছি। গ্রেট, তুমি আগে মালগুলো দেখো। একটা রাশিয়ান বিউটি কুইন তোমার কাছে পাঠিয়েছি, 30 পিস পিওর কিউট বিউটি মাল। রিয়েলি? আগের একটা রাশিয়ান মাল আমার এখানে ক্লাব কাঁপাচ্ছে। ব্রাদার, রাশিয়ান আর চাইনিজ মেয়ে লাগবে। আগেরগুলো সেল করে দিয়েছি অন্য ক্লাবের মালিকদের কাছে। অবশ্যই পাইবে, তুমি আমার পেমেন্ট দিবা। ইয়েস ব্রাদার, 100 কোটি হলে তোমাকে 50 কোটি পাঠাবো। নো নো নো, 20 কোটি হবে। 21 আমার, 21 তোমার। উই আর ব্রাদার্স। ওকে ওকে, গুড বাই। রাতুল ফোন কেটে দেয়। রাশিয়ান মেয়েটাকে এবার রাতুলের চাই। এমন মেয়ে আগে একটা এসেছিল, সেটা এই ক্লাবের সবচাইতে দামি পতিতা। তাকে এক রাত পেতে হলে গুনতে হয় 1 লাখ টাকা। সেটা সবার জন্য না, তবে খালি সে নয়, এমন 30 জন মেয়ে আছে যাদের মাধ্যমে রাতুল এক রাতে 30 লাখ টাকা আয় করে। রাতুল চলে যায় গোডাউনে। সামিরার কল। রাতুল রিসিভ করে না। আজকে মালগুলো ঠিকমতো বুঝে নিয়ে সে বাড়িতে যাবে ঠিক করে, না হলে
সামিয়ার খারাপ লাগবে, যদিও সামিয়ার খারাপ লাগা না লাগা দিয়ে রাতুলের কিছুই যায় আসে না। সামিয়ার কোনো ধারণাই নেই তার হাজব্যান্ড কী করে বেড়ায়। এতটুকু জানে যে তার হাজব্যান্ড একটা 10 তলা বিশিষ্ট রেস্টুরেন্ট আছে, সেখানে পার্টি শার্টি হয়। এসব দেখাশোনার জন্যই রাতুল সবসময় ব্যস্ত থাকে। কিন্তু রাতুলের তো প্রতিবারই নতুন কোনো মেয়ের সাথে সময় কাটাতে হবে, এটা তার অভ্যাস। মিমি মাহিমের কাছে আসলো, আমতা করে বলল, আমার কাজিনেরা আসবে বেড়াতে। মাহিম ফোনের থেকে মুখ তুলে তাকালো। আজকে ওর সাথে একজনের কথা হয়েছে, সে হলো ইনভেস্টর, ওর নাম শুভ্র। শুভ্রের সাথে মাহিমের কথা হয়েছে অনলাইনে। মাহিমের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেছিল, তখনই একজন মেসেজ করে আর সে জানায়, আমি একজন ইনভেস্টর, আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করব। আপনি কি আমার সাথে কাজ করবেন শেয়ার বাজারে? মাহিম নিজেও একজন ইনভেস্টর, এমন আরেকজনকে পেলে বেশ ভালোই হবে। মাহিম রাজি হয়ে যায়, দেখা করার কথাও বলে। শুভ্র হ্যাঁ জানিয়ে দেয়। কি হলো, কিছু বলো? আচ্ছা আসুক, তবে এসে যেন তোমার সাথে বেশি গা ঘেঁষে না থাকে তোমার ছেলে কাজিনরা। ওরা ওরকম না। শ্যাট আপ, যেটা বলছি সেটা শুনবা। কে কেমন না অত কিছু আমি শুনতে চাইনি। ঠিক আছে। মাহিম বাহিরে আসে, শুভ্রের সাথে তার দেখা করতে হবে। শুভ্রকে একটা ঠিকানা দেয় মাহিম। শুভ্র সেখানে বাইক নিয়ে আসে। শুভ্র হলো নিলয়। নিলয় শেয়ার মার্কেটে নতুন শুভ্র নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, যেন সবাই তাকে এই নামে ভালো করে চেনে। শুভ্র দেখে মাহিম বসে আছে রেস্টুরেন্টে, শুভ্রের হাতে ব্রিফকেস। শুভ্র মানে নিলয় গিয়ে বসলো সেখানে। হ্যালো, আমি শুভ্র। আপনি মাহিম সাহেব, তাই না? জি, আপনি শুভ্র তাই না? নিলয় চেয়ারে বসেই ব্রিফকেস খুলে টাকা দেখায় মাহিমকে। তারপর নিলয় বলে, কাজের কথায় আসি। আমি কোটি টাকার মালিক, কিন্তু আমার আরও টাকা চাই। আমি যদি ইনভেস্ট করি তাহলে আমি কত প্রফিট পাবো? আমাকে লাভ দিতে হবে। বিট ক্রেডিট অফ করুন। পাবলিক প্লেস ইনভেস্ট করলে লসও হতে পারে, তখন কি করবেন? কোনো সমস্যা নেই। সারাদিন দুজনে কথা বলে, বেশ ফ্রি হয়ে যায় ওরা। মাহিম এমন একজনকে খুঁজছিল, কিন্তু এতদিন পর পেয়েছে। মাহিমের প্ল্যান, শুভ্রের টাকা দিয়ে সে শেয়ার বাজারে নামবে। লস হলে ওর নিজের কিছুই হবে না, যা হবে শুভ্রের। শুভ্রকে বলে, ভাই দুপুর তো পার হচ্ছে, আমার বাসার সামনেই, চলো আজকে আমাদের বাসায় লাঞ্চ করে যাবা। শিওর? হ্যাঁ, কোনো সমস্যা আছে নাকি? ভাবি আছে নাকি? আরে না, আমি তো বিয়েই করিনি। ওহ, তাহলে চিন্তা কিসের? ওয়েট, টাকাগুলো আমার লোকের কাছে রেখে আসি, ওরা সামনে আছে। নিলয় রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা কাব্যদের কাছে চলে আসে। কাব্য গাড়িতে নতুন রং করেছে, নাম্বার প্লেট চেঞ্জ করেছে। কাব্যদের কাছে আসতেই নিলয়কে বলে, তুই আসলে করতে চাচ্ছিস কি বলতো? বললাম লোকটার সাথে দেখা করে আমরা শেয়ার বাজার পরিচিত পাবো। শেয়ার বাজারে পরিচিতি শুভ্র করাবে, আমি স্ক্যাম করব ওর সাথে। প্রথমে 20 লাখ লস করব, তারপর 50 লাখ তুলে নেব ওর থেকে। কিন্তু ব্ল্যাক গ্যাং যেটা আছে তারা কিন্তু ছাড়বে না, ওরাও লস খেয়েছিল সেদিন। এটা ব্যাপার না, যা তোরা বাড়িতে। আমি এখন ওর সাথে যাব ওর বাড়িতে। আর শোন, নতুন বিজনেস শুরু করব। তুই হবি ইনভেস্টর, আমি হব শেয়ার মার্কেটে ইউজার। সব কয়টাকে সরিয়ে আমি কোম্পানি লঞ্চ করব, আর তখনই হবে বড় স্ক্যাম। কালো টাকাকে কিভাবে সাদা টাকা বানাতে হবে সেটা আমি জানি রে। নিলয় গত 2 দিন আগে কতগুলো মার্ডার করলো, 2 দিন পর নিজের আসল চেহারা নিয়ে বাইরে বের হয়েছে। নিলয় যে কখন কি করতে চাচ্ছে সব ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক আস্তে আস্তে আরও ফাইটিং স্কিল বাড়াতে শুরু করে। ডাকাতি করার সব রকম কৌশল নিজের আয়ত্ত করে নিয়েছে। আজকে সে নতুন একটা বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিয়েছে। জামিল তাকে রেখেছে, সবাই দাঁড়িয়ে আছে। জামিল বলে, ডাকাতি করাটা আমাদের পেশা, কেউ ধরা পড়লে নিচে মরে যাব, কিন্তু কখনো কোনো কিছু কাউকে প্রশ্ন করব না। জি ওস্তাদ। ওস্তাদ, কার বাড়িতে ডাকাতি করবো এবার? আফজল সাহেবের বাড়িতে করতে হবে। ওস্তাদ, এমপির বাড়িতে ডাকাতি করতে চাই। অনেকের কথা শুনে চমকে ওঠে ওরা। জামিল কপাল কুঁচকে তাকায়। রাকিব বলে, এই পাগল হয়েছিস তুই? এমপিকে চিনিস? এমপি আমাদের থেকে ও ডেঞ্জারাস, সে মানুষ মেরেই এমপি হয়েছে। আর তার বাড়িতে ডাকাতি করা আর আত্মহত্যা করা, কান খুলে শুন কথাগুলো। ওস্তাদ, ওদেরকে বলেন রেডি হতে, এমপির বাড়িতেই ডাকাতি করব। একজন চোরকে মারলে
পবিত্রকাতে আসা হয় না। নেতাকে মানলে তবেই তো পবিত্রকাতে আসা যাবে। এমপির বাড়িতে ডাকাতি করব। আমি লুট করব এই ডাকাতিটা। ওস্তাদ ওরে কিছু বলে না কেন? সে কি পাগল হয়ে গেছে? সে জানে কি বলছে? এই পিচি ছেলে বলে কি সে নাকি এমপির বাড়িতে ডাকাতি করতে চাই? থাম তোরা, অনেক কাছে আয়, এদিকে এসে বস। অনেক এগিয়ে যায়, জামিলের পাশে গিয়ে বসে অনেককে এক হাত দিয়ে জড়িয়ে নেয় জামিল। জামিল জানে অনেকের ভেতরে একটা অপূর্ণীয় ক্ষুধা আছে। জামিল বলে, মা ভাইয়ের সাথে দেখা হয়েছে? না, তারা নিখোঁজ, নতুন বা মরে গেছে। আমার কোনো কিছুটা নেই ওস্তাদ, আমার হারানোর কিছু নেই যার জন্য কাঁদতাম। তাকে তো নিজেই মেরে ফেলেছি। এমপি আমার বন্ধু, সে এমপি হতে চাওয়ার জন্য আমাকে 5 বছর জেলে পাঠিয়েছিল। ওকে মারার অনেক ইচ্ছা ছিল। দুজনে কত ডাকাতি করেছি জানিস? যে বাড়িতে যেতাম আগে নোটিশ করে যেতাম যে ডাকাতরা আসছে, তারপর অনেক টাকা হলো সে নতুন লোক এনে আমার থেকে মম ডাকাতি করে আমার স্ত্রী ছেলেকে মেরে সে চলে যায়। আরেক বাড়িতে ডাকাতি করে আমাকে ফাঁসিয়ে দেয়। আমি ওর জন্য প্রায় 6 বছর জেলে ছিলাম, তবে আমি ফিরে এসেছি। এমপির নাম মিজান। মিজানকে মারা সহজ নয়, পারবি না এখন, সময় হোক ওকে মারবো। ওস্তাদ, জীবন হলো একটা ছোট কাছের বোতলের মতো, সুন্দর করে রাখলে অনেক দিন যায়। জ্বর হলে নাড়া লাগে, পরে গেলেই কাছের বোতলটা ভেঙে যায়। কিন্তু জীবনের মানে এখানে এসে ভিন্ন। মন ভেঙে কাছের মতো টুকরো টুকরো হওয়ার পরেই মানুষ শক্ত হয়, নতুন করে ফিরিয়ে আসে। আর তখন সে হয় সবার কাছে পরিচিত একজন। আমি যখন বলেছি এমপির বাড়িতে ডাকাতি করব, তার মানে করবই। কোনো কিছু বাধা হবে না আমার কাছে। আমি এমপিকে মেরে আসবো, এটা আমার ওয়াদা ওস্তাদ। অনেক বসা থেকে উঠে দাঁড়ায়, সেখান থেকে চলে যায় সে। অনেক কয়দিনে বেশ তীর চালানো শিখেছে। অনেক ধনুক নিয়ে তীর চালানোর প্র্যাকটিস করতে থাকে। রাকিব আসে ওস্তাদের কাছে। ওস্তাদ আমি বুঝাচ্ছি ওকে। পারবি না, ওর মধ্যে আমার নিজের অস্তিত্ব দেখতে পারছি। আমার ছেলের মতো হয়েছে যেদি একদম, আমিও এমন ছিলাম। অস্ত্র রেডি কর, সবাই রেডি হয়নি, আমি আরও পোলাপানি এনে দিচ্ছি। মিশন আজকে হবে, আমার বিশ্বাস আছে সে পারবে। তোরা আর ওকে বোঝাস না, তার মতো করে ভাবতে দে। জামিলের কথা মতো আর কেউ অনেককে কিছু বলে না। সবাই অস্ত্র, ড্রেস আপ, গাড়ির লোকজন সব কিছু রেডি করতে কাজ শুরু করে। অনেকের মাথায় কি প্ল্যান আছে খেয়ে জানে।